স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের সাপ্তাহিক আয়োজন মেগা লাইভ টক শো বিএসআরএম গণতন্ত্র এখনের ৬১০তম পর্বে। সাথে আছে তাইমুর রশিদ। আমার সাথে আজকে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন চারজন অতিথি। আমার হাতে বামে আছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, আছেন জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি। আমার হাতে ডানে আছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, আছেন সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি। আপনাদের চারজনকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। দর্শক, বিএসআরএম গণতন্ত্র এখনের আজকের এই পর্বে আমরা আলোচনা করব তেলের জন্য হাহাকার, জ্বালানি তেল সংগ্রহে যে দুর্ভোগ তা কাটছে না, জ্বালানি তেলের দাম বাড়ার পর এবার বাস ভাড়া বাড়লো। সংসদে বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ প্রতিমন্ত্রী জানিয়েছেন শুধু গ্রামে না শহরেও লোডশেডিংয়ের আওতায় আনা হবে। সব মিলে জ্বালানি সংকট মোকাবেলায় সরকার যে পথে হাঁটছে ঠিক আছে কিনা, সমস্যাটা কোথায়, এর দিকগুলো খোঁজার চেষ্টা করবো, সেই সাথে আলোচনা করব। আমরা দেখেছি চট্টগ্রামের পর পাবনার ঈশ্বরদীর পর এবার শাহবাগে ছাত্রদল শিবিরের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। আবার কেন সংঘাতের পথে ছাত্র রাজনীতি, সেই সাথে আলোচনা থাকবে সমসাময়িক রাজনৈতিক ঘটনা প্রবাহ। স্টুডিও আলোচনা শুরু করতে চাই নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। আপনাকে দিয়ে বলছিলাম যে তেলের জন্য হাহাকার, জ্বালানি তেল সংগ্রহে দুর্ভোগ, এগুলো আমরা দীর্ঘদিন ধরে বেশ কিছুদিন ধরে আলোচনা করছি। জ্বালানি তেলের দামও এক পর্যায়ে সরকার বাড়ালো, তার রেশ ধরে আজকে বাস ভাড়াও বাড়লো, লোডশেডিংও অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। বলছিলাম যে সংসদে আজকে আলোচনা হয়েছে যে শহরেও এই লোডশেডিংয়ের আওতায় আনা হবে। এই যে সবই দাম বাড়লো, বাস ভাড়া বাড়লো, সব কিছু পরে যে সংকটের তো সমাধান হচ্ছে না। একটি 10 সদস্যের কমিটিও প্রধানমন্ত্রী করেছেন। সমস্যাটা কোথায় আসলে? এই কমিটি সব মিলে কি সমস্যার আসল সমাধান দেখছেন? মানে আপনি যখন ইন্ট্রোটা দিলেন না, তখন খুব সুন্দর বলেছিলেন। আমার মনে ছিল যে আপনি যখন বললেন সরকার কোন পথে হাঁটছে, তখন আমি শুরু করবো কোনো পথেরই ঠিক নেই, বেপথু। এখন আবার এমনভাবে বললেন, তাতে আবার এটা জড়িয়ে পেঁচিয়ে ধরে অ্যাজ ইফ আই এম এক্সপার্ট, আমি ওরা সমাধান দিতে পারি সেরকম করে কিছু বলতে বলছেন। তো এরকম তো বলবার মতো কোনো অবস্থাই নেই। পুরো গভর্নমেন্টই কোনো সমাধান দিতে পারছে না। সেই সময় আমরা সমাধান দেব কীরকম করে? তবে সাধারণভাবে ধরেন আমাদের যে সমস্ত মানে অর্জিত নয়, লব্ধ জ্ঞান যেগুলো আছে সেগুলো থেকে বলতে পারি। এই আপনারা এই অনুষ্ঠানেই বোধহয় সেদিন সুব্রততা ছিলেন, কারো কাছে সবাই একটা কথা বলেছিলেন যে অ্যাডমিনিস্ট্রেটিভ উইকনেসটা খুব বেশি করে দেখা যাচ্ছে। আমার কাছে এখনো তাই মনে হচ্ছে। আগে যারা বললেন দাম বাড়াবো না, লাগাতার বলে যাচ্ছে, আজকে সন্ধ্যার সময় বলছেন, রাত্রেবেলা সিদ্ধান্ত হচ্ছে দাম বাড়িয়ে দেওয়া হলো। তো তার মানে কি তারা কি কোনো ডাইরেকশন আগে পাননি, তারা বুঝতে পারেন নাই? একটা হতে পারে, সেদিনও বলেছি আমি একদম এই ঘটনার জন্য তো সরকারকে অযথা দায়ী করতে চাই না, এটার উপর তো তাদের কোনো হাত নেই। কিন্তু ক্রাইসিসটা যখন হয়েছে, তখন এই ক্রাইসিসটা কীরকমের গভীরতা, কতদূর এটা যেতে পারে, একটা আইডিয়া নিয়ে করতে হবে। তো সেরকম করে আমি বলেছিলাম যে এই যুদ্ধ যখন লাগে তখন সবার মনে হয় তো কয়দিন আর এটা টিকতে পারবে, বাট চলতেই থাকলো। তারপরে আপনার যুদ্ধবিরতি হলো, তখন মনে হয় যে এটা বোধহয় মিটে গেল। হরমুজ প্রণালী খুলে দেওয়া হলো, ওই দিকে অবরোধ উঠে দেওয়া হলো, কত কি, কিন্তু তারপরে মিটছে না এটা। এখন ট্রাম্প বলছেন যে না, আমি যুদ্ধবিরতি কবে উঠাবো তো আমি এখন বলবো না। তার মানে ভয়ের ওই বোমাটা তার হাতে রেখে দিয়েছে, দামের যে ঊর্ধ্বগতি সেটা থাকবেই। তারপরে টোটাল ক্রাইসিস, খেয়াল করে দেখেন, এটা ওয়ার্ল্ড ওয়াইড যেমন হচ্ছে এবং বাংলাদেশের জন্য একটা বড় থ্রেট তো বটেই। আমরা এইরকম করে কি ভাবতে পেরেছি? আপনাকে আমি একদিন বলেছিলাম, এর মধ্যে তো অনেকেই জানেন যে আমি নিজে একটা টক শো এখন হোস্ট করছি চ্যানেল 24-এ। ওইখানে নজরুল ইসলাম খান আসছিলেন একটা শোতে। তো ওনাকে আমি জিজ্ঞেস করলাম যে আপনারা এদিক দিয়ে বলছেন যে কোনো সংকট নাই, কিন্তু আপনারা তো তেল কম দেন, বহু সময় দেনই না, এবং মানুষ আপনাদের কথা কিন্তু খুব বিশ্বাস করছে না। তখন বললো না, বিশ্বাস না করলে কী হবে, আমাদের মজুদ ঠিকই আছে কিন্তু আমরা দিচ্ছি না। কেন? মজুদ থাকলে দেবেন না কেন? মজুদও আছে, আবার সাপ্লাই লাইনও ঠিক আছে, দুটোই বলছেন। তা যদি হয় তাহলে তো আপনার দাম বাড়াবারও কারণ ছিল না, কিন্তু বাড়িয়েছেন, ঠিক আছে হতে পারে, কিন্তু সাপ্লাই ঠিক দেবেন না কেন সেটার ব্যাখ্যা না। উনি তখন বললেন কতদিন কী হয় জানি না, তো এই জন্য কম করে দিচ্ছি। আমি বললাম এইটাই কি একটা পথ মনে করছেন আপনারা, যে আসলে এটা কি 6 দিন চলবে নাকি 3 মাস চলবে জানেন না বলে এখন বলছেন যে যাতে করে নাকি মানে কন্ট্রোল থাকে, আর পরের 3 মাসও এটা হোল্ড করতে পারি। উনি ঠিক এটাই যে বললেন তা আমি বুঝলাম না, কিন্তু মাথা নাড়লেন, তাতে আমার মনে হলো যে হ্যাঁ সম্ভবত এটা উনি ভেবে বলছেন। কিন্তু আমি সরকারের কারো কাছ থেকে এটা শুনি নাই। কেন কম? দেখেন লোডশেডিং গ্রামে যে কি দুর্বিষহ,
সেটা হাবিব সাহেব খুব ভালো জানবেন, এখন জানার কথা আমি মনে করি, কারণ উনি তো এলাকায় থাকেন। মানে অর্ধেকের বেশি সময় তো সরি কাশি উঠে যাচ্ছে, অর্ধেকের বেশি সময় তো বিদ্যুৎই থাকে না, এবং যে গরম, তার মধ্যে মানুষের অসুখ বিষয়টা হুলুস তুলে যাবার অবস্থা। এর মধ্যে ঢাকায় আজকে বলেছে 10% আরও লোডশেডিং করা হবে। তো একটা দুর্বিষ অবস্থা হয়ে যাচ্ছে। তো এ থেকে আমি পরামর্শ দেব, আগেও সবাই যেরকম করে পরামর্শ দিয়েছেন, সেটা হচ্ছে গভর্নমেন্ট আগে নিজেদের একটা ধারণা পরিষ্কার করুক। প্রধানমন্ত্রী আজকে প্রস্তাব দিয়েছেন সংসদের মধ্যে যে 10 জন একটা কমিটি বানাবেন, তার মধ্যে অপোজিশনের লোকজনও নেবেন। আমি জানি না অপোজিশন আবার এটাকে সাধুবাদও জানিয়েছে, কি বুঝে তারা যে সাধুবাদ জানায় আর কি বুঝে বিরোধিতা করে তা আমি ঠিক বুঝতে পারি না। কারণ তারাই বলেছে যে তেল খালি সংসদে আছে, বাইরে তেল নাই। তাহলে 10 জনের কমিটির মধ্যে আপনি দেখা কী করবেন? আপনি তাহলে আগে বলেন যে ক্ল্যারিফাই আপনার তেল সত্যি আছে কিনা। আমি কনভিন্স হতে চাই, আমি বুঝতে চাই যে এত তেল আছে, এত তেল পাইপলাইন আছে, এতগুলো আসবে, তারপর আমি প্ল্যান করার মধ্যে থাকবো, আমি আপনাকে সব রকম সহযোগিতা দেবো। কিন্তু আমার দেখে মনে হচ্ছে এটা হচ্ছে একটা লিপ সার্ভিস অপোজিশন টাইপের। মানে আসলে আপনার সাথে খাতির করছি, বলছি বাবা যে খারাপ অবস্থায় ছিলাম সেখান থেকে কোথায় চলে এসেছি এখন। এই অবস্থা যদি 3-4 বছর পার হয়, তারপরে যে ভোট হবে, যদি আওয়ামী লীগ না আসে, তাহলে তো আমি আবার অতএব বড় ঝামেলা করব না। অথবা আর একটা হতে পারে, ধরেন যে ওই দলের আমি ট্র্যাডিশনালি দেখছি যে কোনোদিন বড় ধরনের আন্দোলনই করে নাই। আপনার মনে আছে মাগুরাতে একটা নির্বাচনের ইয়ে হয়েছিল, আওয়ামী লীগ কাঁপিয়ে দিয়েছিল এক জায়গায়, আর তারা কতগুলো সেন্টারে বা কতগুলো আসনে মামলা করেছে, সেই মামলাগুলো গৃহীত হয়েছে, সেগুলোর জন্য সব নথিপত্র ভোটার লিস্টে টাঙানো হয়েছে, ওগুলো কিছু করেনি। আর বক্তৃতা বাইরে গিয়ে করছে সংস্কার এই হলে এটা করবো। তো জ্বালানি তেলের মতো এত বড় ক্রাইসিসে তাদেরকে আরও পজিটিভলি আসা দরকার ছিল, সেটা আসছে না। সব মিলে আমি একটু আছে, আমি মনে করি যে ওই রকম করে একটা সার্বিক পরিকল্পনার ভিত্তিতে শুধু পজিশন অপোজিশন নয়, পুরো নেশনকে কম্বাইন করে যাতে যাওয়া যায়। কষ্ট হলে সবাই মিলে করবো, বুঝবো, কিন্তু না বুঝে কষ্ট করতে পারছি কিন্তু রাজি হবে না। জি, আবার আপনার কাছে সাবেক সংসদ সদস্য গোলাম মোল্লা রনি, যে মানুষের যে কষ্ট, লোডশেডিং বলি, পেট্রোল পাম্পে তেল নেওয়ার জন্য বলি, বাস ভাড়া বাড়ছে, এটার প্রতিক্রিয়া নিশ্চয়ই আগামী 1-2 দিন আরও স্পষ্ট হবে। লোডশেডিং গ্রামের পরে বা শহরে বাড়বে, সমস্যাটা কোথায় আসলে? এই যে এত আলোচনা হচ্ছে, সংকটের তো সমাধান হচ্ছে না। মানে এখানে মূল ব্যাপার মান্না ভাই যে কথাগুলো বললেন, আপনি যে প্রশ্ন করেছেন সেই প্রশ্নের মোটামুটি অ্যান্সার হয়ে গেছে। এরপরে মানে আমি যেটা বলি ওই একই বিষয় নিয়ে বলি, এটা অনেকটা চর্বিত চর্বণ হবে। তার চেয়ে বরং আমি যে বিষয়গুলো আমি জানা আছে, আমি বুঝতে পারি যে এই তেলের সমস্যার কারণে, তারপর বিদ্যুতের সমস্যার কারণে ট্রেড অ্যান্ড কমার্স ইকোনমিতে আসলে কি নেতিবাচক প্রতিক্রিয়াটা পড়ছে, এই বিষয়টা বলি, যেটা আপনার দর্শকরা হবে। প্রথমত হলো কি, যখন গ্রাম অঞ্চল, একটা বিস্তীর্ণ অঞ্চল, আমাদের এই করোনার পর থেকে একটা বিশাল মাইগ্রেশন হয়েছে। অনেক মানুষ কর্মহীন হয়ে তারা গ্রাম শহর থেকে গ্রামে চলে গেছে। তারপর এই শেখ হাসিনার পতনের পরে বহু মানুষ বাস্তুচ্যুত হয়ে গেছে। ঢাকার মানুষ গ্রামে চলে গেছে, গ্রামের মানুষ ঢাকা চলে আসছে, পালিয়ে আছে। এরপরে ইকোনমিটা ফল করেছে, কর্মসংস্থান কমে গেছে একেবারে ক্রমবর্ধমান হারে। তো এইগুলোর মধ্যে হলো কি, আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে এক ধরনের অস্থিরতা, আতঙ্ক, ভয়, অবিশ্বাস ইত্যাদি কিন্তু ভর করেছে। অনেক ভদ্রলোক যারা কখনো রাগ হতো না, তারা ইদানিং রাগ হয়ে যাচ্ছে। অনেক মানুষ কাউকে সন্দেহ করতো না, সন্দেহ করছে। অনেক মানুষ মানে ধৈর্য হারাতেন না, কিন্তু এখন খুঁটহাট ধৈর্য হারিয়ে ফেলছেন। তো এর মধ্যে যখন এই প্রচণ্ড গরম, এবার আবহাওয়াটা অন্য যে কোনো বছরের শীতে বিরূপ, সেই প্রচণ্ড গরমের মধ্যে যখন এই যে বিদ্যুৎ নিয়ে যা কিছু হচ্ছে সমস্ত কিছু, এটা আমাদের প্রথমত আমাদের চিন্তা চেতনা মনোজগতে রীতিমতো বজ্রপাতের মতো অবস্থা হচ্ছে। এই 18 কোটি মানুষ যদি ধৈর্য হারা হয়ে যায়, বিশেষ করে শ্রমজীবী মানুষগুলো, ইতিমধ্যে আপনি দেখেছেন যে একটা পেট্রোল পাম্পে এক ড্রাইভার মেজাজ হারিয়ে এক পেট্রোল পাম্পের কর্মচারী তাকে একদম ট্রাকের তলে পিষে মেরে ফেলেছে। এরপর প্রায় প্রতিটি পেট্রোল পাম্পে মারধর হচ্ছে, ভাঙচুর হচ্ছে, আমরা সব খবর পাচ্ছি না। এবং সেখানে অনেক পেট্রোল পাম্পের মালিকরা আমি দেখেছি যে ওই যে মোবাইল যে সাংবাদিকতা হয়, সেখানে তারা কান্নাকাটি করতে যে আমাদের নিরাপত্তা নেই। তো প্রথম হলো যে এই অভাবের কারণে আমরা করোনা যেভাবে আমাদের মনের উপর একটা বিষাদ তৈরি করেছে, এই সমস্যাটা যদি আরও 15 দিন বা 1 মাস চলে,
আমরা মানসিকভাবে আসলে অসুস্থ হয়ে যাব, শারীরিকভাবে অসুস্থ হয়ে যাব, এবং অনেকগুলো রোগ বালাই আমাদের যে হাম যেভাবে বাচ্চাদেরকে আক্রান্ত করেছে, এরকম আমাদের প্রতিটি মানুষেরই এই সমস্যাগুলো সৃষ্টি করবে। 2 নম্বরে যে সমস্যাটা যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হলো ট্রেড অ্যান্ড কমার্স যত খারাপ অবস্থায় পৌঁছে গেছে তার বাস্তব প্রমাণ হলো যে সরকারের যে রেভিনিউ কালেকশন, সেই রেভিনিউ কালেকশনে যে 9 মাসের যে সেখানে প্রায় 1 লক্ষ কোটি টাকা কম কালেকশন হয়েছে তাদের টার্গেটের চেয়ে। তো এখন এডিবির বাস্তবায়ন নেই, বিদেশ থেকে কোনো লোন আসছে না, তো সেখানেই 1 লক্ষ কোটি টাকা কম মানে কি, আর বাকি যদি 3 মাসে আরও 50,000 কোটি টাকা কম আসে, মানে 1.5 লক্ষ কোটি টাকা আপনার ভ্যাট, অবকারী শুল্ক এবং আয়কর, লক্ষ্যমাত্রা হচ্ছে কম। হ্যাঁ, এখান থেকে আপনার 1.5 লক্ষ কোটি টাকা কম আসবে। এটা সরকার কি করে সামাল দেবে? এবং এর মধ্যে সরকার 1 লক্ষ কোটি টাকা লোকাল ব্যাংক থেকে ঋণ করেছে, আর মুদ্রা ছাপিয়েছে 20,000 কোটি টাকার। আর তারা এই বিদেশ থেকে আরও $3 বিলিয়ন, মানে আরও প্রায় 36,000 কোটি টাকা ঋণ এনে এই জ্বালানি খাতে ভর্তুকি দিতে চাচ্ছে, টাকাটা এখনও পায়নি। বিদেশের কোনো ব্যাংক এখনও পর্যন্ত কোনো আর্থিক প্রতিষ্ঠান গত 60 ডেইসে সরকারকে গ্রিন সিগন্যাল দেয়নি। এর কারণ হলো সরকারের যে ঋণ পাওয়ার যে ঋণ মান, এটা অ্যাসার্টেন করে, পয়েন্ট আউট করে আইএমএফ। মানে আইএমএফ যখন একটা দেশে আসে, ধরে নিতে হবে ওই দেশটার ইকোনমিটা তাদের একটা ইমেজ সংকটে পড়েছে। শেখ হাসিনা যখন আইএমএফের দ্বারস্থ হলো ছোট্ট 2টো ভুলের কারণে, মানে তার কিন্তু তখন প্রায় $35 বিলিয়ন ছিল, তার আইএমএফের ঋণ কোনো দরকার ছিল না। 2 থেকে 3টা এই তেলের বিল সৌদি আরব এবং ভারতের 2টো তেলের বিল সোনালী ব্যাংক ডিউ টাইমে পরিশোধ করলো না করার কারণে এখন আর কেউ এলসি গ্রহণ করছে না। তখন দেখা গেল পরবর্তীতে 2 থেকে 3টি ব্যাংকের অ্যাড কনফার্মেশন নিয়ে, যেমন সোনালী ব্যাংক দিচ্ছে, ওইটার অ্যাড কনফার্মেশন দিচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। এইভাবে 2 মাস চললো। এরপরে অন্য পৃথিবীর সব ব্যাংকগুলো বলে যে বাংলাদেশে কোনো এলসি নেব না। ঠিক ওই মুহূর্তে বাধ্য হয়ে করলো কি, আইএমএফে গেল টাকার জন্য, বিকজ বাংলাদেশে তখন ইমেজ পাওয়া দরকার। আইএমএফ আসলো, আমরা তো মনে করছি যে আইএমএফ ঋণ দেবে না। যারা আমরা এখন টক শোতে আসি, রেজা কিবরিয়া থেকে শুরু করে আমরা সবাই বললাম পূবের সাথে পশ্চিম উঠে যেতে পারে, শেখ হাসিনা কোনো ঋণই পাবে না, মরে যাবে, ঋণ পাবে না। কিন্তু দেখা গেল যে ঋণ শুধু দিল না, সরকার যেটা চাইলো তার সাথে আরও বেশি ঋণ দিয়ে দিল। এবং শেখ হাসিনার খুব অল্প সময়ের মধ্যে পরপর 3টি কিস্তি, মানে তার আগে সেটা দিয়ে দিল। ফলে কি হলো, ট্রেড অ্যান্ড কমার্স কিন্তু আগের রুটে ফিরে আসলো। কিন্তু যেই মুহূর্তে তার পতন হলো, আমরা তো আশা করেছিলাম যে আইএমএফ, ডক্টর মোহাম্মদ ইউনূসের যেহেতু একটা বিরাট ইমেজ আছে, তো আগের যে বাকি যে কিস্তিগুলো ছিল সেই কিস্তি পাবে, কিন্তু সেটা আইএমএফ দিল না। ঋণ তো দিলই না, কোনো নেগোসিয়েশন আসলো না। আবার নতুন সরকার আসলো, এখানে আমরা ধারণা করেছিলাম যে নতুন সরকারকে ঋণ দেবে, কিন্তু আইএমএফ ডক্টর মোহাম্মদ ইউনূসকে ঋণ দেয়নি, কিন্তু সর্বনাশ করে গেছে 2-3টা। সেটা হলো জাতীয় রাজস্ব বোর্ডকে 2 ভাগে বিভক্ত করে গেছে, এবং ওটা নিয়ে ওই সময়টাতে রেভিনিউটা ফল করছে। এটা এখন পর্যন্ত সেটেল ডাউন হয়নি, রেস্টের কাছে সেটেল হয়নি। আবার এই যে 60 ডেজের সরকার এসে যখন ওই আগের জায়গায় ফিরে গেছে, যে আমরা ইনুর জমানাতে যে 2টা ভাগ করা হয়েছিল সেখান থেকে যে আইএমএফকে সরাসরি অপমান করা, এবং এরপরে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পরিবর্তন করা থেকে শুরু করে যে ঘটনাগুলো ঘটছে, আইএমএফ বাঁকা হয়ে গেছে। বাঁকা হয়ে তারা কোনো ঋণ দিচ্ছে না দেওয়ার কারণে কি হলো, যে আমাদের কমার্শিয়াল এলসি, গভর্নমেন্টের এলসি, বিদেশ থেকে এই মুহূর্তে আমাদের এই যে এখন ধরুন সরকারকে যে বিষয়গুলোকে ভর্তুকি দিতে হচ্ছে, তাকে এই প্রান্তিকে এই বছর অ্যাটলিস্ট বাজেটারি সাপোর্ট, ফুয়েলের ভর্তুকি এবং বিদেশে যে আমরা ঋণগুলোর যে কিস্তি দেই, ছোট করে এই 15 সমাধানের পথ দেখছেন কিনা? ছোট করে আমি কোনো সমাধানের পথ আপাতত দেখছি না, বরং সংকট আরো বাড়বে। জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, যে সংকট আরো বাড়া, নানা তথ্য উপাত্ত দিয়ে গোলাম মৌলা রনি বলছিলেন, এই যে সব মিলে সামনের দিনটা, বিশেষ করে জ্বালানি খাত এবং সামগ্রিক অর্থনীতিতে সংকট আসলেই কি বাড়বে এবং কতটা বাড়বে? ধন্যবাদ। অত্যন্ত রিচ প্যানেল, বিদগ্ধ 3জন পুরোধা রাজনীতিবিদের সাথে বসা আমার সৌভাগ্যের বিষয়। 3জনই অনেকবার পার্লামেন্টে যাওয়ার যোগ্য। রনি ভাই একবার গেছেন, বাকি 2জন একবারও যেতে পারেন নাই। আওয়ামী লীগের আমলে হাবিব ভাই আমার সামনে 3বার ভোট করেছেন, প্রতিবার তাকে হারিয়ে দেওয়া হয়েছে, মারা হয়েছে, হসপিটালে গিয়েছেন। উনি সাহসী রাজনীতিবিদ, তখনও তাকে হারিয়ে দেওয়া হলো। আবার শেখ হাসিনা যখন নাই, তখনও তাকে হারিয়ে দেওয়া হলো।
তো সেম ফর মান্না ভাই। রনি ভাই তো একদম পুরোধা পার্লামেন্টারিয়ান এবং টকশোর জনক বলতে পারি আমরা এদেশে। তো উনি তীব্র হাসিনা বিরোধী ছিলেন, আন্দোলনে কন্ট্রিবিউট করেছেন, সব ঠিক আছে, উনিও পার্লামেন্ট। অর্থাৎ আমি কথাগুলো বলতে চাচ্ছি, রাজনীতির একটা বিশাল অংশকে প্রক্রিয়া থেকে বিভিন্নভাবে বাদ দেওয়া হয়েছে, এটা ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে। এটার মধ্যে একটা মৌলবাদী শক্তির প্রভাবও ছিল, যে কারণে সরকার রাষ্ট্র দুর্বল হয়ে গেছে, সংসদ দুর্বল হয়ে গেছে, কোনো সন্দেহ নেই। সংসদ দেখে আমার মনে হচ্ছে, এটা অবশ্যই আমরা বলতে পারি কারণ প্রথমবার এমপি হয়েছে সবাই, বেশিরভাগ এটা দুর্বল হবে, কিন্তু অনেক বেশি দুর্বল দৃশ্যমান হচ্ছে। আর উপদেষ্টা পরিষদ, মাননীয় প্রধানমন্ত্রী, আমরা মনে করি উনি বিশাল আকাঙ্ক্ষা নিয়েই দেশ চালাতে চাচ্ছেন, দেশের মঙ্গল করতে চাচ্ছেন, এমনটাই আমার মনে হয়। তার হাঁটা চলা, সাদা শার্ট পরা, হাত নাড়া, হাসি, সব কিছু মিলে একটা পজিটিভ ডাইমেনশন দেখতে পাচ্ছি। তার উপদেষ্টার মধ্যে আমাদের অত্যন্ত প্রিয় মানুষ আছে কয়েকজন, কিন্তু আপনি যদি শেখ হাসিনার 8 সালের উপদেষ্টাদের দেখেন, ভিজাভিজ এটা দেখেন, গওহর রিজভী, মশিউর রহমান, এইচ.টি. ইমাম, তৌফিক ইলাহি, মানে ভিজাভিজ দেখলেই তো বোঝা যায়। ডক্টর আলাউদ্দিন একজন ব্যাংকের চেয়ারম্যানের অ্যাডভাইজারি পরিষদ যেমন হতে পারে, পিএম এর অ্যাডভাইজারি পরিষদ এখন মোটামুটি সেরকম। এটা রাষ্ট্রের অ্যাডভাইজার, প্রাইম মিনিস্টার অ্যাডভাইজার। অক্সব্রিজ ছিল আগে, অক্সব্রিজ, হার্ভার্ড, এনসিএসপি, মিনিমাম স্ট্যান্ডার্ড ছিল। তো তারাও অনেক ক্ষেত্রে ফেল করেছে ডেমোক্রেসিতে, কিন্তু দেশটা কিন্তু চালাতে পেরেছে প্রফেশনালি, ক্রাইসিসগুলো মোটামুটি হ্যান্ডেল করতে পেরেছে। কোভিড তার একটা এক্সাম্পল। কোভিডে তো আমরা অবশ্যই ব্যর্থতা ছিল সরকারের, কিন্তু টিকা কিন্তু দিয়েছে, টিকা কিনেছে, দিয়েছে। এবং কম্পারেটিভলি বাংলাদেশে ইউরোপ, আমেরিকা, ইন্ডিয়া, মুম্বাই এর তুলনায় কিছুটা মানুষ কম মারা গেছে বলেই ডাটা বলে। তো এখন রাষ্ট্র হলো দুর্বল, এই মুহূর্তে সরকার হলো দুর্বল, অনভিজ্ঞ, এবং সরকার অভিজ্ঞদের পরামর্শ নিচ্ছে না। এবং যেটা মান্না ভাই ইঙ্গিত করলেন, জামাত অ্যান্ড বিএনপি কখনো রিয়েল অপোজিশন হবে না, হতে পারে না। তাদের কমন এনিমি আওয়ামী লীগ, যেটা এখন নাই, তারা কমফোর্টেবল। তাদের কমন এনিমি আওয়ামী লীগ যদি আরেকবার না থাকে, তারা আবার ক্ষমতায় আসবে, তখন তো বিএনপির আসন একটু কমবে বা এদিক ওদিক হবে। তো তারা কখনোই অপোজিশন হতে পারছে না, কারণ আলটিমেটলি তারা একটা প্ল্যান ডিজাইনের মাধ্যমে ক্ষমতায় আসছে, প্ল্যান ডিজাইনের মাধ্যমে ক্ষমতায় থাকতে যাচ্ছে, ভবিষ্যতেও তাই করতে যাচ্ছে। সরকারের যেটা ব্যর্থতা, সরকার প্রথমেই গভর্নর নিয়োগ দিয়ে তার একটা সুশাসনের সদিচ্ছার অভাব তীব্রভাবে দেখিয়ে দিয়েছে। সুপ্রিম কোর্টের সেক্রেটারিয়েট সেই 99 সালে জাস্টিস মোস্তফা কামাল রায় দিয়েছিল মাজদার হোসেনের 12 বিধি, সেটা এতদিন পর বাস্তবায়ন হলো, সেটা সরকার বাদ দিয়ে দিল। কিছু চেঞ্জ করে রাখতে পারতো, রাখেনি। মানবাধিকার কমিশনের আইন বাদ দিয়ে দিল। সুপ্রিম কোর্ট বিচারপতিদের নিয়োগ আইন, সেটা তো ডিফেক্ট ছিল, আমি স্বীকার করি, কারেক্ট করে করতে পারতো, বাদ দিয়ে দিল। এই জায়গাগুলো তো একটু পরে যাবো। এই যে জ্বালানি খাতে যে সংকট, এখানেও কি দুর্বলতা, অনভিজ্ঞতা? এই যে না, কিছুটা তো সরকারের কিছু করার নেই, অ্যাক্ট অফ গড। এই যে যুদ্ধটা হচ্ছে, এটা তো সরকারের কিছু নাই। তবে আপনি তেলের দাম বাড়াচ্ছেন, আবার কনজিউমার নাগরিককে 7 থেকে 10 ঘন্টা লাইনে রাখছেন, তাহলে আপনি এটা ডাবল কেন করছেন? কেউ যদি তেল লাগে 2 লিটার, সে কি তেল খাবে, গোসল করবে? তার যতটুকু দরকার সে ততটুকুই, দাম যেহেতু বেড়েছে সে কম খরচ করবে। কিন্তু আপনি লাইনটা লম্বা করাচ্ছেন কেন? আমি জাস্ট টার্কি থেকে আসলাম, টার্কিতে তেলের দাম কিন্তু অনেক এখন, কিন্তু কোনো লাইন নেই, ম্যানেজমেন্ট আছে। তো যদি তেলের স্টক নিয়ে কোনো প্রবলেম থাকে, ওকে জনসম্মুখে জানিয়ে দেন যে এই মুহূর্তে আমাদের চাহিদা অনুযায়ী এতদিনের তেল আছে, পাইপলাইনে এত আছে, পাইপলাইন না থাকলেও জানিয়ে দেন। এটার মধ্যে একটা আর্টিফিশিয়াল ক্রাইসিস ক্রিয়েটের সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। ব্যবসায়িক একটা স্বার্থ আমি মনে করি আছে। রিস্ক কোথায়? সাধারণ মানুষ যারা খেটে খাওয়া মানুষ, যারা কে সরকার এটা নিয়ে কিছু যায় আসে না, উবার চালাচ্ছে, মোটরসাইকেল চালাচ্ছে, অফিসে যাচ্ছে, বাচ্চাকে স্কুল দিয়ে আসছে, তারা তীব্রভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাস ভাড়া বাড়ছে এবং ক্ষোভ বাড়ছে, মারামারি বাড়ছে, এবং ছোট ছোট গৃহযুদ্ধ হবে পেট্রোল পাম্প কেন্দ্রিক, মানে দ্বন্দ্ব সৃষ্টি হবে। এবং দুঃখের বিষয় হলো, সমস্ত রাগটা কিন্তু বাংলাদেশে সরকারের উপরই যায়, এবং সমস্ত রাগটা আলটিমেটলি প্রাইম মিনিস্টার দিকেই যাবে, এবং তার সমস্ত দোষ না থাকলেও। তো তার অ্যাডভাইজার অ্যান্ড ক্যাবিনেটকে জনরোষ কমাতে হবে। সরকার এসে প্রথমে 6 মাস 1 বছর একটা হানিমুন পিরিয়ড থাকবে, যে কোনো মূল্যে মানুষকে সন্তুষ্ট রাখতে হবে। ফ্যামিলি কার্ড দিচ্ছেন, এই ইকোনমিক সিচুয়েশন আপনি কি কয়েক কোটি লোককে ফ্যামিলি কার্ড দিতে পারবেন? এটা কি বাস্তবসম্মত? কিন্তু এটা নিয়ে একটা হাইপ উঠানো হয়েছে, কিন্তু এটা বাস্তবসম্মত হবে না, টাকা কোথায়? তো আমি মনে করি সেই ক্ষেত্রে একটা রিয়েল প্রফেশনালিজম দরকার আছে। কে আওয়ামী লীগের আমলে আমলা ছিল, কে আওয়ামী লীগের আমলে কী ছিল, এটা দেখার দরকার নেই। কে দেশ চালাতে পারবে, তাদের সহযোগিতা সরকারকে নিতে হবে।
জি বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, ইচ্ছা করে আপনার কাছে শেষ এলাম যে অনেকগুলো কথা তো শুনলেন, একটি কথা দিয়ে যে জনরোষে পড়ার একটা দিন শেষে সংখ্যা এবং ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার জন্যই কি এত কিছু কিনা? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে বাংলা ভিশনের সম্মত দর্শক শ্রোতাদের সশ্রদ্ধ সালাম। বিজ্ঞ তিনজন আলোচক, আমার শ্রদ্ধা ভাজন মোহাম্মদ মান্না ভাই, আমার স্নেহ ভাজন সাবেক সংসদ সদস্য গোলাম মোল্লা রনি এবং সাবেক সংসদ ব্যারিস্টার স্বামী পাটোয়ারিকে শুভেচ্ছা। আমি ওনাদের কথা আমি শুনলাম, আমি ওনাদের জায়গা থেকে উনি ওনারা বলেছে, আমি আমার জায়গা থেকে কিছু কথা বলতে চাই। প্রথম কথা, তেল নিয়ে যদি আমি ধরি, আপনার ঢাকা শহরের পেট্রোল পাম্পগুলিতে প্রাইভেট কারের এত লাইন থাকবে কেন? ঢাকা শহরে যে প্রাইভেট কার আছে 95% গ্যাসও আছে, তেলও চালাতে পারে, তাহলে লাইন পেট্রোল এবং অকটেনের পাম্পে কেন? ওটাও থাকবে সিএনজি স্টেশনে। নিশ্চয়ই তাহলে এখানে একটা বোঝার ব্যাপার আছে। মোটরসাইকেল, এত হাজার হাজার মোটরসাইকেল আসলো কীভাবে? এবং তারা এই যে ঘন্টা লাইনে থাকে, একটা মোটরসাইকেল প্রত্যেক দিন লাগে তেল লাগে, তারা ওই পাঠাও হিসাবে তারা তাদের লাগে। সাধারণ একটা 10 লিটার তেল নিলে অন্তত 15 দিন ঢাকা শহরে যাবে, তাহলে প্রতিদিন এরকম লাইনটা কেন? এর ভেতরে কিন্তু আছে, আমি এলাকা থেকে ছিলাম, সেখানে আমি দেখলাম এই তেলগুলি। আমার একটা ছোট্ট গাড়ি আছে, আমি চালাই গ্যাসের গাড়ি, একদিন তেল 10 লিটার নিয়ে দেওয়া যায়, 1 মাস তো আরও আমি তাকাবই না দিকে। এটা লাগে শুধু স্টার্ট দেওয়ার সময় একটু লাগে, আর স্বাধীনতা লাগে না। তাহলে আমার প্রতিদিন পাম্পে যাওয়া দরকার আছে? এখানে একটা ক্রাইসিস সৃষ্টি করা হচ্ছে এবং লক্ষ লক্ষ গ্যালন তেল কিন্তু বিভিন্ন জায়গায় মজুত করা হয়েছে। চিন্তা করেন কি একটা অভাবনীয় দৃশ্য, ঘরের ভিতরেই আপনার পাওয়া যাচ্ছে কি অকটেন, জারিখানে অকটেন, পেট্রোল পাওয়া যাচ্ছে এর ভিতরে। মানে আশ্চর্য ব্যাপার, পানির ভেতরে পুকুর থাকে মাছ, বোয়াল মাছ, বড় বড় মাছ থাকবে, বা রুই কাতল, টাকি, ট্যাংরা পুঁটি, সেখানে দেখতেছি যে বিশাল বিশাল ড্রামের মধ্যে, পুকুরের মধ্যে ডিজেল চাষ হচ্ছে। এগুলি কি এইভাবে এখানে জমায়েত করা, মানে কৃত্রিম সৃষ্টি করা হচ্ছে। আমরা জানছি কি ডিপোতে তেল উপচে পড়ছে, লরিগুলি আনলোড করতে পারছে না, অথচ সাপ্লাই দেওয়া হচ্ছে না এই পদ্মা মেঘনা যমুনা। এবং এরা না দেওয়ার কারণে সরকার কিন্তু বাইরে স্পট মার্কেট থেকে তেল কিনছে, কেনার জন্য যে সংকটটা বাড়ছে, দামও বাড়ছে। দামের ক্ষেত্রে একটা জিনিস আপনি বলতে পারেন, আমি কথাটা বলি, যেটা ঘটনা, একটা ঘটনা জানি বলি মেরিল্যান্ডে আমার একটা পরিচিত একটা ছেলে, শাহাদত নাম, নোয়াখালী বাড়ি, কয়েকদিন ফোন করে তার তেলের দাম বাড়ায়নি। আমি হাবিব ভাই, আপনার দিকে অকটেন পেট্রোল তেলের কী খবর? তাহলে আমাদের দাম তো বাড়ায়নি, তেমন লাইন আছে। আমি তোমাদের কী খবর? আমেরিকা থাকে তো, তখন তো আমার এখানে তো $2.19 ছিল পার গ্যালন, এখন কিন্তু এখন 4.29। আমেরিকার মতো জায়গায় হলো, আমি টোটাল সারা পৃথিবী আমি চার দেখেছি। বাংলাদেশে যে কথা বললো না, সব জায়গায় দাম বাড়ছে, ডবল দাম বাড়ছে। বাংলাদেশে কিন্তু বাড়ালো অনেক পরে। হ্যাঁ, মান্নাভাবে ওই কথার সাথে আমি একমত। আপনি যখন সন্ধ্যায় বাড়াবেনি, তখন বিকালবেলা আপনার কেন বা এই কথা বলার দরকার, আমি দাম বাড়াবো না। দাম বাড়ানোর পরও তো ভোগান্তি তো কমছে না। ভোগান্তি কমবে না তো, মনে করছে আরও বাড়বে দাম, আরও জমা করো। সেই জায়গায় সরকারের ভূমিকা নিয়ে তো ভূমিকা সরাসরি নেই। মানুষের যদি মানসিকতা পরিবর্তন না হয়, সরকার একা কিছু করতে পারবে না, এটা একটা বড় সমস্যা। আর এখানে একটা জিনিস আমি বলবো, সরকারকে বলবো যে পেট্রোল অকটেন যাই দেন না কেন, সব স্টেশন একসাথে দেন, একই সময় দেন, তাহলে এক জায়গা থেকে নিয়ে এক জায়গায় যেতে পারবে না, তার লাইনটা তো বড় হবে না। কিন্তু এই জায়গাটা কিছুটা আপনার সমন্বয়ের অভাব আছে বলে আমি মনে করি। এবং এখানে একটা কারসাজি আছে, বিশেষ করে জামাত ইসলাম সরকারকে বেঁকে ফেলার জন্য তারা যথেষ্ট পরিমাণ চেষ্টা করতেছে, প্রাণান্ত চেষ্টা করতেছে। তাদের ভাবনা যে সরকারকে এই বিতর্কের ভিতরে ফেলে দিয়ে, আর যদি একটা সরকারের বিরুদ্ধে একটা অনাস্থা কিছু করা যায় জনগণকে সাথে নিয়ে, মাঝখানে সরকার আবার একটা কাজও করে ফেলেছে, বুঝিয়ে করুক না বুঝিয়ে করুক, কার বন্ধ করছে আমি যাই না। একবার সরকারের বয়স হলো না, আপনার ফুটপাথ থেকে সব উঠিয়ে দেওয়া হলো বিকল্প ব্যবস্থা না নিয়ে। এই যেই জামাত দাগ দেবে তখন এর পিছনে চলে যাবে বেকাতে ফেলার জন্য, নেওয়ার জন্য। এই যে জানের দাম বাড়লো, বাসের ভাড়া বাড়লো, গ্রামের লোডশেডিং, সব মিলে তো এই যে কথা সরকারের জনপ্রিয়তা তো এক ধরনের স্বাভাবিক কমবে তো। আমি একটা কথা বারবার বলছি, এখনো বলতেছি, যে অকটেনের দাম বাড়ুক, 20 টাকা বাড়ায় না, 20 টাকা তো বাড়ছে, 40 টাকা বাড়ায়, পেট্রোলের দাম বাড়ায়, কিন্তু কোনোভাবেই
ডিজেলের দাম যেন না বাড়ে। জি জি ডিজেলের দাম বাড়ার কারণে দাম বাড়ছে 15%, প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেছে 40%। জি একটি ডিজেলের দাম বাড়লো, বৈদ্যুতের দাম বেড়ে গেল। জি, একটি নির্ধারিত বিরতিতে যাচ্ছে, বিরতির পর আবার আপনার কাছে ফিরবো। দর্শক, বিএসআরএম গণতন্ত্র এখন একটি ছোট বিরতির সাথে থাকুন, ফিরছি বিরতির পর। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছে বিএসআরএম গণতন্ত্র এখনই। মাহমুদুর রহমান মান্না বলছিলাম যে চট্টগ্রামে সিটি কলেজের পর আমরা আজকে দিনের বেলা পাবনা ঈশ্বরদীতে দেখেছি ছাত্রদল শিবিরের সংঘর্ষ, এবং দিন শেষে সন্ধ্যায় এসে শাহবাগেও ছাত্রদল শিবিরের মধ্যে ধাওয়া পাল্টা ধরার ঘটনা ঘটেছে এক গুপ্ত শব্দ নিয়ে। এই যে আবার কেন সংঘাতের পথে ছাত্র রাজনীতি? আমি তাই বলে আর কথা খুব খোলাখুলি বলি, দেশের বর্তমান সময়ে আমি যাই হই পক্ষপাত দুষ্ট হতে চাই না, ডিসপ্যাশনেট থাকতে চাই, লজিক্যাল থাকতে চাই। রাইট। ডাকসু অন্যান্য জায়গাতে ছাত্রদল খুব কী বলে শিবির জিতলো যে, মানে দেখেছি, বিশ্বাসই করতে পারি নাই। আগের রাত্রেও আমি ঢাকা ইউনিভার্সিটিতে বক্তৃতা করেছি, আমি বলেছি এটা কোনোভাবেই হতে পারে, যারা ওকে বলেছে ওরা জিততে পারে। তবে জিতবার পরে কয়েকদিন স্টাডি করার চেষ্টা করেছি কীভাবে হলো। একভাবে একটা অ্যানালিসিস পেয়েছি, সেটা খুব পজিটিভ। এরা গোলমাল করে না, ভদ্র, সবাই সেবা করে, ওদের মধ্যে একটা ক্রিয়েটিভিটি আছে, তারা মানে রাজনীতির নামে বেশি কিছু করে না, বরং সোশ্যাল ওয়ার্ক চিন্তা, যেগুলো ভালো ভালো কথাবার্তা। তারপরে তাদের যারা জিতেছে তারা আসছে, ওদের সাথে আমার দেখা হয়েছে। আমি চিরাং ইউনিভার্সিটি ছিলাম, সেখানে আমাকে চাকসুর একটা অনুষ্ঠানেও নিয়ে গেছে, দেখলাম। একটা জিনিস আমার এরকম মনে হয়েছে যে জামাত প্র্যাগমেটিক হওয়ার চেষ্টা করছে। তারা মানে ওই যে আল্লাহ আইন চাই, কোরআন সুন্নাহ শাসন চাই, কী কী সব বলছে এগুলো এখন আমরা বলছি না। এখন আমরা একটা নিজের ডেমোক্রেটিক সংগ্রাম করছি, আমরা একটা ওয়েলফেয়ার স্টেট করতে চাই, এইভাবেই যাচ্ছিল। আমি ব্যক্তিগতভাবে আমি ছাত্রলীগের প্রোডাক্ট, তো জামাত ইসলামের ফিলসফি কখনোই পছন্দ করি না, এখনও ধর্ম নিয়ে রাজনীতি করা আমি পছন্দ করি না। কিন্তু যেহেতু এটা বাস্তব হয়েছে যে আওয়ামী প্রায় বিতাড়িত, আবার ফিরতে পারবে কি না সেই ব্যাপারে আমি ডাবল মাইন্ডেড আছি। আমার মাঝে মাঝে মনে হয় যেটা হবেই না, আবার কখনো কী জানি বাংলাদেশে কত কী হয়ে যেতে পারে। সেরকম সময় জামাত আরও রিজনেবল ইত্যাদিভাবে এগুবে, এটাই মনে হয়েছে। আমি একটু আগে আপনাকে বলছিলাম, বা এই আলোচনার মধ্যে বলছিলাম যে বিস্ময়করভাবে তারা যতগুলো আসন পেয়েছে, এই উত্থানটাই সবাই একটা ইয়ের সাথে দেখেছে। তাদের মানে এই যে আন্দোলন করছে সরকারের সংস্কার ইত্যাদি নিয়ে, সেটার সময় বলেছে কিন্তু কোনো বিশৃঙ্খলা চলবে না, আমাদের মধ্যে কোনো বিশৃঙ্খলা হলে দল তার ব্যবস্থা নেবে। মানে মিছিল একটা দামি দিয়ে বললেন যে বেশি জোরে স্লোগান দিও না, তাহলে কিন্তু উত্তেজনা বাড়বে, কম কম করে দিও। মানে এইরকম করেই আন্দোলন হয়নি, কিন্তু এরকমও বলেছে। সেই দল তার সাথে ছাত্র দলের এই যে লড়াইটা কেন বাঁধলো তা আমি খুব স্পষ্ট জানি না। এত বড় ভূমিকা দিলাম কেন জানেন? আমি এটা জিজ্ঞেস করবার চেষ্টা করেছি। চট্টগ্রামে আমি তো নিজে ছিলাম, আমার যোগাযোগও আছে, কিন্তু সবাই একটাই বলছে, যেরকম আপনি বললেন, গুপ্ত শব্দ বলার কারণে আর খাম্বা দিয়ে বলার কারণে। মানে এইটা কি হতে পারে? এদের কি ধৈর্য সহ্য এতই কমে গেল যে গুপ্ত বলাতেই তারা খেপে গেল? ইফ দ্যাট বি দ্য কেস, তাহলে আমি আবার বলি, খুবই রেজিমেন্টেড একটা ফোর্স একটা আন্দোলন ইত্যাদির মাধ্যমে যদি ক্ষমতায় যায়, তাহলে তারা যে ফ্যাসিজম করতে পারে, অন্য লুজ ডেমোক্রেটিক পার্টি সেই ফ্যাসিজম করতে পারবে না। সো বি অ্যাওয়্যার। আমি একদম খুব খোলাখুলি ভাই বলছি, জামাত যদি এই পদ্ধতিতে যায় এবং তার আক্রোশ দিয়ে যায়, তাহলে তাদের ফ্যাসিজম যে বিভৎস হতে পারে, আমি জামাতকে ছোটো করার জন্য বলছি না। জামাতের নেতারা শুনে যদি মনে করেন মাহমুদুর রহমান মান্নাকে আমার বিরুদ্ধে বলতে শুরু করলো নাকি, আমি তা করছি না। কিন্তু এই যে ঘটনাটা স্প্রেড করছে একটার পর একটা, এটা খুবই অ্যালার্মিং। এবং এইখানে দেখেন সরকারের পক্ষ থেকে এটাকে পলিটিক্যালি হ্যান্ডেল করে আমি কোনো চেষ্টা দেখলাম না, বরঞ্চ সবাইকে বললো না এগুলো বাড়াবাড়ি করা যাবে না, এই একটা স্টেটমেন্ট দিল। বাকিটা কি করছে তারা আমি কিন্তু কিছু জানি আজ পর্যন্ত। ফলে এটা প্রশমিত হবে কীরকম করে, নিয়ন্ত্রিত হবে কীরকম করে, আমি তার কোনো উপায় এখন পর্যন্ত জানি না। নইলে এটা হওয়া খুবই উচিত ছিল, কারণ আমি এটা মনে করি, এখনও পর্যন্ত আমি বলছি, এই 5 বছর যদি বিএনপি থাকে ক্ষমতায়, যদি কেন বললাম, লোকে মাঝে মাঝে বলে ভাই এরা পারবে নাকি, ওটা আমি বিশ্বাস করে বলছি না। আমি বলছি যে দেশের রাজনীতির যে অনিশ্চয়তার কথা মানুষ বলে, সেই বিবেচনা থেকে বলছি যে এরা যদি থাকে, তো এই 5 বছর জামাত তাদের সাথে একটা লড়াই সংঘাতে যেতে চায়, তা আমার কখনো মনে হয় নাই।
এখন যেটা হচ্ছে সেটা আমার কাছে স্পষ্ট নয়। যদি এটা তাদের একটা পলিটিক্যালি ডিসিশন নেওয়া জিনিস হয়, দেন উই হ্যাভ টু বি প্রিপেয়ার ফর অ্যানাদার সামথিং, যেটা আমরা হয়তো অতীতে দেখেছি, মিলাতে পারছি না, কিন্তু দেখবেন যে একসময় ঘটনা ঘটলে মিলে যাবে। আই এম সরি এরকম করে বলার জন্য, আমাদের ওয়েদার ইজ প্রপার অর নট জানি না। জি, গোলাম মোল্লা রনি, যে 2024-এর 5ই আগস্টের আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই আমাদের রাজনীতিতে বারবারই যে গুপ্ত শব্দটি ঘুরে ফিরে আসছে, এবং এখন যে ঘটনার সূত্রপাত তারও এবং মাহমুদুর রহমান মান্না বলছিলেন যে ঘটনা যদি আরও ছড়ায় সেই সংখ্যাটা, এবং এটা কতটা অ্যালার্মিং আসলে। প্রচণ্ড অ্যালার্মিং। এর কারণ হলো, অনেক আগে আমি একটা সিনেমা দেখছিলাম ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলে। একটা বানর একটা বাঘকে খুব উত্ত্যক্ত করছিল। তো বাঘটা খুব অবাক হয়ে, মানে অসহায়ের মতো সে তাকাচ্ছিল, সে রাগ হওয়ার চেষ্টা করলো, সে পারছে না। তারপর সে গাছে থেকে একবার এসে লেজ ধরে টান দিচ্ছে, একবার খোঁচা দিয়ে যাচ্ছে, একবার সুসুই দিয়ে যাচ্ছে, পরে শেষে এলাকা ওখান থেকে ত্যাগ করে গেল। তো নুইসেন্স একটা সমাজে, মানে যে কোনো একটা সুপার পাওয়ারকে নুইসেন্স শেষ করে দিতে পারে, আপনি যত বড় শক্তিশালী হন না কেন। এখন আমাদের এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের জমানাতে প্রথম যেটি জিনিস দেখলাম যে মব, বাংলাদেশে যে এরকম মব হতে পারে, অদ্ভুত মব। প্রিন্সিপালের এসে কান মলে দিচ্ছে ছাত্ররা, ডিসির অফিসে সেই যারা মাধ্যমিক স্তরে 9-এ পড়ে 10-এ পড়ে এই সকল ছেলেরা সমন্বয়ক নামে এসে ডিসিকে ইন্ডিকেট করছে। সচিবালয়ে এসে সেই সংস্থাপন সচিব, আমরা সংসদ সদস্য হিসেবে যেখানে সংস্থাপন সচিবের সাথে কথা বলতে আমাদের 10 বার চিন্তা করতে হতো, তো সেখানে একটা ছেলে কলেজে পড়ছে, ইউনিভার্সিটি পড়ছে, সে সংস্থাপন সচিবকে গিয়ে লিস্ট দিয়ে বলছে যে আমাদের কথা মতো এই ডিসিগুলো হবে, এবং অনেক সচিবের বদলিতে যে টাকা পয়সা ছাত্ররা নিয়েছে এটা আমরা দিয়েছি। এই যে মবকে কেন্দ্র করে বাংলাদেশে যে একটা অভূতপূর্ব ঘটনা ঘটে গেছে, বিপ্লব ঘটে গেছে, রীতিমতো দুর্নীতির বিপ্লব, অনিয়মের বিপ্লব, যেটা আমাদের আউট অফ ইমাজিনেশন। এখন আপনি চিন্তা করেন, এই সংক্রান্ত যদি 1 লাখ কোটি টাকা এই দুর্নীতিতে এই 18 মাসে ট্রানজ্যাকশন হয়ে থাকে, সেই টাকাটা তো একটা লোকের কাছে আছে। তো ওদের প্রথমত একটা কনফিডেন্স আছে যে তারা সচিবকে চেঞ্জ করতে পারে, এসপিকে বদলি করতে পারে, আইজিকে পদচ্যুত করতে পারে, এবং এই কাজ করে তারা টাকা উপার্জন করেছে। টাকাটা এখন সঞ্চয় আছে অ্যাজ এ পাওয়ার হিসাবে রাখেন এখানে। সেকেন্ড থিং হলো, এই সময়টিতে তাদের ভিতরে একটা বিশ্বাস যে আমরা সেনাবাহিনীকে গালি দিতে পারি, ক্যান্টনমেন্ট উড়িয়ে দেওয়ার আমরা হুমকি দিতে পারি, আমাদের কিছু হয় না। আমরা শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিতে পারি, উই হ্যাভ দ্যাট সর্ট অফ পাওয়ার। এই বিশ্বাসটা, এই আত্মবিশ্বাসটার সামনে তারা বর্তমান সরকারকে মনে করছে চুনোপুঁঠির মতো। তারা যদি শেখ হাসিনাকে মনে করে একটা হিমালয়, তো হিমালয়কে আমরা উড়িয়ে দিয়েছি, এটা তুলাদণ্ড। তো এইরকম কত লোক আছে বাংলাদেশে, টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত একটা বিরাট সংখ্যা আছে, যেগুলো আসলে গুপ্ত শক্তি। এখন সাইলেন্ট পাওয়ার হিসেবে, ঘুমন্ত শক্তি হিসেবে এই শক্তিটা রয়ে গেছে। এরপর আপনি প্র্যাকটিক্যালি আসেন, এদেশে যে একটা এই শেখ হাসিনার পতনের জন্য যে একটা ডিপ স্টেট পলিসি কাজ করেছে, এটা তো এখন একটা ওপেন সিক্রেট, যেখানে স্বয়ং ডোনাল্ড ট্রাম্প বলেছেন এই যে ডিপ স্টেট পলিসি সরকার উৎখাত করার জন্য যে 7.65 বোরের যে স্নাইপার রাইফেল ব্যবহৃত হয়েছে, এটা ওপেন সিক্রেট। আর এই রাইফেল চালানোর জন্য এক্সপার্ট লোক ভিন্ন চেহারার বিভিন্ন দেশ থেকে এসে ওই সময়টাতে রাজপথে তারা এই অকারেন্সগুলো ঘটিয়েছে, ওপেন সিক্রেট। ওই রাইফেলগুলো কত হাজার স্নাইপার রাইফেল আসছে আমরা জানি না, এটা কি গুপ্ত? তাহলে কি হলো, গুপ্ত 2, অস্ত্রটাও আগে টাকা প্লাস ক্ষমতা, এখানে অস্ত্র। এরপরে এসএসএফের অস্ত্র লুট হয়েছে। আমরা কি এখনো বলতে পারি যে শেখ হাসিনাকে প্রোটেকশন করার জন্য এসএসএফের যে অত্যাধুনিক অস্ত্রগুলো ছিল সেগুলো এখন কোথায় আছে, কার কাছে আছে? এরপরে থানাগুলো লুট হয়েছে। সব মিলিয়ে ধরেন, যদি বিদেশি শক্তি যারা আছে তারা যদি 10,000 স্নাইপার রাইফেল দিয়ে থাকে, তার সঙ্গে যদি আবার আমাদের লুটপাট হওয়া অস্ত্রের সংখ্যা যদি আরও 10,000 ধরেন, এই 20,000 সৈন্য মানে অস্ত্র আছে। এই অস্ত্র সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী কী বলেছে? সাবেক সে বলেছে, নির্বাচনে আমি গ্যারান্টি দিচ্ছি এই অস্ত্রগুলো ব্যবহৃত হবে না। ইট মিন সে জানে যে অস্ত্রগুলো যেখানে আছে সেই অস্ত্রগুলো ব্যবহৃত হবে না। হোয়াট ডাজ ইট মিন? তাকে জিজ্ঞাসা করতে হবে। গুপ্ত নম্বর 3। এরপরে গত 1 মাস এই যে গন্ডগোল যে শুরু হলো, মানে ফুয়েল ক্রাইসিসের আগে, তারপর এই এখন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে
তারপর অন্যান্য চট্টগ্রামে, জায়গাতে পাবনায়। চট্টগ্রাম যেখানে যেখানে প্রবলেমগুলো হচ্ছে, এর আগে আপনি দেখবেন যে ছাত্র নেতারা যারা সমন্বয়ক ছিলেন তারা বলছেন যে আমাদের এই বিপ্লবটা একটা আনফিনিশড রেভলিউশন, আমাদের আরেকটা বিপ্লব হবে, আমরা আরেকটা বিপ্লব করব এবং আমাদের আরেকটা বিপ্লব রাখতে হবে। গেল এটা। এরপরে এখন বাস্তবে আসেন, যেটা হলো যে উইনস্টন চার্চিল একটা ভালো কথা বলেছিলেন, যেটা মূলত একটা ফ্রান্সের একটা প্রবাদের সরল অর্থ হলো যে যদি আপনি আপনার পোষা কুকুরটিকে মেরে ফেলতে চান, পানিতে ডুবিয়ে মেরে ফেলতে চান, তাহলে ওকে বলেন যে ওর জলাতঙ্ক রোগ হয়েছে। আর ঠিক সেম কথাটার এগেনস্টে উইনস্টন চার্চিল বলেছেন যে তুমি যদি কোনো কুকুরটাকে মারতে চাও তাহলে ওকে একটা ব্যাড নেম দাও। আমাদের এই সমাজে এই গত 60 দিনের সরকারে আপনি দেখুন, সরকারের যারা কর্তা ব্যক্তি তারা প্রতিপক্ষকে খারাপ নাম দিচ্ছে, অকথ্য, অশ্লীল, অশ্রাব্য, বাজে বাজে নামগুলো তারা বলছে। এর মধ্যে গুপ্ত শব্দটা একটা টপ টুলো সবাই বলছে। এর এগেনস্টে বিরোধী দলের পক্ষ থেকে টপ টুলো প্রধানমন্ত্রীকে লক্ষ্য থেকে শুরু করে একেবারে নিচের সবাইকে পর্যন্ত বিশ্রী ভাষায় তারা গালাগাল দিচ্ছে। তো যখনই আপনি একজন সম্মানিত মানুষকে, মর্যাদার মানুষকে, পাওয়ার হাউসকে গালাগালি করবেন, ইট মিনস ওই যে বানর যেভাবে বাঘকে ডিস্টার্ব করে তার বাঘের যে কর্তৃত্ব এটাকে শেষ করে দিয়েছে, এইভাবে প্রত্যেকটা মানুষের ভয় ভেঙে গেছে যে এখানে যাকে ইচ্ছা তাকে সেই গালাগালিগুলো দেওয়া যাচ্ছে। এটি দুই পক্ষই কিন্তু নিউসেন্স সৃষ্টি করছে, সরকারের যারা কর্তা ব্যক্তি তারা এবং করা। এবং এরই প্রেক্ষিতে আপনি দেখেন এই যে মারামারিটা শুরু হলো, এই মারামারিটা আমার কাছে যেটা মনে হচ্ছে এটা বন্ধ হবে না। এখানে শুধুমাত্র একটাই আমার কাছে মনে হচ্ছে যে বিরোধী দলের পক্ষ থেকে আমির জামাত বা জামাতের সভাপতি যদি বলে খোদার কসম আল্লাহকে হাজির নাজির জেনে বলছি, এই কোরআন শরীফ ধরে বলছি, আমি এবং আমার সংগঠন কিয়ামত হয়ে গেল আর কোনোদিন কাউরে খাম্বা বলে গালি দেব না, যারা দিবে তারা জামাতের শত্রু। যদি জামাতের পক্ষ থেকে কথা বলা হয় এবং কোনো খাম্বা না বলে, আমার বিশ্বাস যে বিএনপির যারা লোকজন আছে তারা রাগ হবে না। অন্যদিকে তারেক রহমান সাহেব, তার কথা ছাড়া এই দলের অন্য কেউ বললে হবে না। উনি যদি বলেন যে আমি কর্তৃত্ব নিয়ে, দায়িত্ব নিয়ে বলছি, আমি আর নিজে কখনো গুপ্ত বলবো না, আর আমার দলের কোনো লোক জামাত শিবিরকে গুপ্ত বলবো না, আমরা অন্য বিষয়ে পজিটিভ অর্থে সমালোচনা করবো। কিন্তু এই দুটো শব্দ যদি এই মুহূর্তে দুজন নেতা রহিত না করেন, আপনি বিশ্বাস করেন আমার যে সিক্স সেন্স বলছে এই গুপ্ত এবং খাম্বা এটা থামবে না। জি, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, এই যা শুরু হলো থামবে না। গুপ্ত শব্দ থেকে এত কিছু হয়ে গেল, তাহলে আরো বড় বড় ক্রাইসিস থেকে কত কিছু হয়ে যাবে। আসলে ইউনূস গভর্নমেন্ট তো একটা মবকে প্রমোট করেছে, সেই সরকারের একটা বড় অংশের একটা ইচ্ছা ছিল মবকে দিয়ে তারা 10 বছর ক্ষমতা থাকবে, এবং সেরকম একটা প্রেক্ষাপট ছিল। মব দিয়ে তারা যা ইচ্ছা তাই করেছে, জাতীয় পার্টির অফিস ভেঙেছে, আওয়ামী লীগ নিষিদ্ধ করিয়েছে, 32 নম্বর ভেঙেছে। এখন সেই যে মব করা ছেলেরা তারা এখন কি করবে? তারা তো মব করতে অভ্যস্ত হয়ে গেছে, তারা এখন মব না করে থাকতে পারবে না। তাদের থাকার কথা ছিল ক্লাসরুমে, তাদেরকে ইউনূস নিয়ে গিয়েছে মন্ত্রণালয়ে। একটা জোকস আছে যে কোন সেমিস্টারে পড়ো, ছেলে বলছে আমি এখন মিনিস্টার, সেমিস্টার কোনো বিষয় না। আরেকটা জোকস আছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে জিজ্ঞেস করা হয়েছে যে আপনাদের এখন ছাত্র শিক্ষক সম্পর্ক কেমন, ওই সময়ের ঘটনা বলছি। তো শিক্ষক বলছে যে আমি এখন সিগারেট খাওয়া অবস্থায় ছাত্রদেরকে সিগারেটটা লুকিয়ে ফেলি। তো এরকম একটা পরিস্থিতি একদম গভর্নমেন্ট থেকে প্যাট্রন করে করা হয়েছিল, এবং এটা কোনো অর্গানিক না, এটা একটা আর্টিফিশিয়ালি করা হয়েছিল একটা ভয়ের কালচারের জন্য, যেন পলিটিশিয়ানরা, ব্যুরোক্র্যাটরা তাদের কথার বাইরে না যেতে পারে। সচিবদের রুমের পাশে ছাত্ররা বসে থাকতো 5-7 জন, কে যাচ্ছে, কি করছে, কি সব বিষয়ে তারা নাক গলাচ্ছে, সবগুলো সেই সময়। সেই ছাত্ররা এখন দেখছে হঠাৎ করে এই জিনিসটা বন্ধ হয়ে গেল, তারা এখন কি করবে? তখন কি করার আছে? আপনি তো তাদেরকে মানুষের রক্ত খাওয়ার স্বাদ পাইয়ে দিয়েছেন, এখন তারা মব করবে, আন্দোলন করবে, মারামারি করবে, করতেই থাকবে, দেশ আর শান্ত হবে না। একটা জিনিস তারা করছে, তারা ট্যাবু ভেঙে ফেলছে যে অমুকের বিরুদ্ধে কিছু বলা যাবে না। যেমন হাসনাত তো এক সময় সেনাপ্রধানের বিরুদ্ধে কত কিছু বলেছে। হাসনাত সেদিন দেখলাম আমরা ওই ঢাকা ভার্সিটি সেই সময়ের ভিসি, তার কেউ বললো যে আপনি ভিসি থাকা অবস্থা আমাকে এটা বলছেন, আঙ্গুল তুলে তুলে থ্রেট করছে। হ্যাঁ, এবং সেটা খুব ভিডিও ভাইরাল হলো। অনেকে ভাবছে এটা খুব সাহসিকতার কাজ, যে প্রতিশোধ নিচ্ছে, সাবেক ভিসিকে ধমকাচ্ছে। আসলে কি ব্যাপারটা তাই? আমরা কি খুব খুব সম্ভাবনাময় কিছু ছেলেকে
খুবই নিরাপত্তাহীনতার দিকে নিয়ে যাচ্ছি না? কারণ প্রত্যেকটা মব তো রিভার্স করবে। প্রত্যেকটা মবের ঘটনা ইতিহাস বলে যতটুকু মব করা হবে ততটুকু মব আপনাকে সহ্য করতে হবে, এটা মাস্ট। এই ছেলেগুলোকেও একদিন না একদিন এগুলো ফেস করতে হবে। এবং এখন শুরু হয়েছে ছাত্রদল ছাত্র শিবির দিয়ে। আমার বাল্যকাল কেটেছে ঢাকা ভার্সিটিতে এই মারামারি টানামারি দেখে, ছাত্রদল আর ছাত্র শিবির। ছাত্রদল কান কাটতো, আবার শিবির অভিযোগ আছে রাজশাহী ইউনিভার্সিটিতে রক কাটতো। একটা এটা এই চলেছে অনেক দিন। তারপরে এগুলো অনেক ভ্যানিশ হয়ে গেল। ভ্যানিশ হলো কেন? যতদিন আওয়ামী লীগ ছিল ততদিন এই দ্বন্দ্ব ছিল না। তো এই দ্বন্দ্বের অবসান মনে হয় আওয়ামী লীগ ফিরে না আসা পর্যন্ত চলবে। এখন প্রবলেম হচ্ছে যে এরা ইউথ, এরা একটা আন্দোলন করেছে, সেই আন্দোলনের পরে তাদের একটা অংশ ক্ষমতায় আছে, একটা অংশ বিরোধী দলে আছে। তারা এখন নিজেদের মধ্যে দ্বন্দ্ব করলে দেশটা চলবে কিভাবে? দেশ তো চলবে না, অচল হয়ে যাবে, মানুষের ভোগান্তি বাড়বে, লোডশেডিং এর কারণে মানুষের ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাবে। ইউনিস গভর্নমেন্টের সময় 27 লক্ষ জব হারিয়ে গেছে এবং সেটা এখনো বাড়ছে, নাম্বারটা টোল বাড়ছে, অনেক গার্মেন্টস বন্ধ হয়ে যাচ্ছে, ব্যবসায়ীরা জেলে আছে। ব্যবসায়ীরা হতে পারে আওয়ামী লীগের অর্থদাতা, হতে পারে আওয়ামী লীগের দোসর, কিন্তু তাদের আন্ডারে অনেকে চাকরি করে, এই বেতনগুলো হচ্ছে না। এটা তো সরকারকে ডিসিশন নিতে হবে। ইনডিসিশন হচ্ছে পৃথিবীর সবচেয়ে খারাপ ডিসিশন। বর্তমান সরকার ইনডিসিশন রোগে ভুগছে। আওয়ামী লীগ নিয়ে কী করব, আওয়ামী লীগপন্থী ব্যবসায়ীদের নিয়ে কী করব, রাজনীতিবিদদের নিয়ে কী করব, ভারতের সাথে রিলেশন কী করব, পাকিস্তানের সাথে কী করব, জামাতকে কি প্রকৃত বিরোধী দল হতে দেবো নাকি নিয়ন্ত্রণ করব? কোনো বিষয়েই আমার মনে হয় এই সরকার সঠিক সিদ্ধান্ত নিতে পারছে না। তবে জনাব তারেক জিয়ার মধ্যে অনেক ম্যাচুরিটি আছে। যেমন উনি গণপরিষদে শপথ নেবেন না ওনার এমপিরা পরের দিন, উনি আগের দিন জামাত ইসলামীর নেতা, এনসিপির নেতা সবার সাথে দেখা করলেন, পরের দিন ঠিক এমন একটা কাজ করলেন যেটা ওদেরকে অবশ্যই হার্ট করবে। আবার উনি জুলাই সনদ অ্যাপ্রুভ করলেন, হুইচ আমি সাপোর্ট করি, কারণ আমি আইনজীবী হিসেবে মনে করি জুলাই সনদের কোনো আইনগত ভিত্তি নেই, টোটালি একদম আনকনস্টিটিউশনাল। মান্না ভাইয়া তো রেগে যাবে এটা শুনলে, কিন্তু আমার আইনি ব্যাখ্যা কি আছে। কিন্তু উনি আবার বলছেন জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করা হবে। তো কিভাবে আপনি একটা জিনিস বাতিল করে অক্ষরে অক্ষরে পালন করবেন? সো এখানে আমার কাছে মনে হচ্ছে যে অবশ্যই কিছু কিছু দিকে অনেক ম্যাচুরিটি গভর্নমেন্ট দেখাচ্ছে, কিন্তু রাষ্ট্র পরিচালনায় সুশাসন অ্যান্ড ডেলিভারির ক্ষেত্রে আমি শেষ করে দিচ্ছি, তারা ব্যর্থ হবে। এবং ব্যর্থ হওয়ার খারাপ জিনিসটা হবে ডাকসুতে কিন্তু ছাত্র শিবির গভর্নেন্স দিতে পারবে এই আশাতে অনেক ভোট পেয়েছে, এবং তারা কিন্তু ছাত্রের স্বার্থ সংক্রান্ত বিষয়ে যথেষ্ট সোচ্চার হলে, খাবার, স্কলারশিপ, তখন কিন্তু মৌলবাদী শক্তির দিকে মানুষের ঝুঁকে যাওয়ার সম্ভাবনা থাকবে। হাবিবুর রহমান হাবিব, এই যে জি চট্টগ্রাম দিয়ে যে ছাত্র দল শিবির সংঘর্ষ পাবনা হয়ে ঢাকা পর্যন্ত উত্তাপ, এই যে আলোচনায় আপনি শুনছিলেন যে সংঘাত থামবে না, চলবে, সামনের দিনের শঙ্কা, সিদ্ধান্তহীনতায় ভুগছে সরকার। না, সিদ্ধান্তহীনতা সরকারের তো এটা ব্যাপার ছিল না। গুপ্ত আর খাম্বার ভিতরে পার্থক্য আছে। গুপ্তটা হলো একটা, এর ভিতরে ধরেন বিভিন্ন জনের ক্ষেত্রে এটা বোঝানো যায়, নিজের সংগঠনের পরিচয় গোপন করে আর সংগঠনের ভিতরে লুকিয়ে থাকে, তাকে বলে গুপ্ত। আর খাম্বাটা তো একটা এই জিনিস, একটা মানুষকে কেন্দ্র করে একটা বলা, একটা উদ্দেশ্য করে বলা। এখন গুপ্ত বোঝা জামাত শিবির লাগে কেন? যেহেতু গুপ্ত তারা ছিল, রয়কার বর্গী জয়কার কয়কার কি উচ্চারণটা কি রাজাকার, রাজাকার, ওইটা বলে তো রনির লাগবে না, মান্না ভাড়া লাগবে না, স্বামী ভাইদের পাউডার লাগবে, লাগবে কার? যার লাগবে সে চিৎকার দিয়ে উঠবে। আসলে ঘটনা তো সত্য, রাজাকারও যেমন সত্য, গুপ্তও তেমন সত্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রপতি সাদিক ক্যাম্প কি ছাত্রকে বিচার করেছিল হেলমেট মাথায় দিয়ে, দিয়েছে না? সকালবেলা শিবির ধরে 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 জবাই করো, ওই মিছিল তোরাও ছিল। ওইটা হলো গুপ্ত। এখন কথা হলো যে একটা শব্দকে কেন্দ্র করে তার তান্ডব করলো। আমার ঈশ্বর যে ঘটনা ঘটলো কোনো কিছু না, ঘটনা ঘটেছে আমাদের সাথে কালকে মিছিল বসে আছে বৃহস্পতিবার, সেখানে, হ্যাঁ সেখানে গিয়ে একবার হঠাৎ করে গিয়ে সেখানে আক্রমণ করে আমার ওখানে একটা অফিস ছিল, ছাত্র দলের একটা অফিস ছিল, সেই অফিসটা ভাঙচুর করে তারেক রহমান নামে স্লোগান দিয়ে বিচ্ছির অবস্থা। আপনাকে তো গালাগালি করছে, আমাকে গালাগালি করছে। আমি থাকলাম ঢাকাতে, আমি জানি না, শুনি এখন কোনো পোস্ট আমি জানি না। এই যে ঘটনাগুলো, এরা মানসিকভাবে এরা বিকৃত মস্তিষ্কের মানুষরা, ওদের মানুষই মনে করে না, ওদের কথার ঠিক নাই, ওদের নীতির ঠিক নাই, ধর্মের সাথে ব্যবসা করে, প্রতারণা করে, সব ধরনের। আমার নির্বাচন মানে দেখলাম তো, ওরা ভোট কেনে, অফিসার কেনে, চুরি করে, গোপনে ভোট দেয়, ছিল মারে, সব করে।
এই যে অবস্থা এখন সেই তারা এখন মনে করছে কি এই জন্য দায়ীকে জানেন, আজকে এই তাণ্ডব করার পিছনে দায়ী হলো আওয়ামী লীগের বেঈমান মোনাফেক বিশ্বাসঘাতকরা। এরা যদি 70টা আসনে স্বতন্ত্র না দাঁড়াতো এবং দাঁড়িয়েও তো নিজেরা ভোটটা সব নিত, আওয়ামী লীগের না বিএনপির? বিএনপির হ্যাঁ, আওয়ামী লীগ বিএনপি বিএনপির এরা যদি বেঈমান না মোনাফেক। দাঁড়াতো, দাঁড়ানোর পর আমার ওখানে পাবনা 4 পাবনা 3 শেষ পর্যন্ত ভোটটা নিজেরা নেন, জামানত বাজেপ্ত হয়েছে কিন্তু ভোটটা দাঁড়িয়ে ফেলে দিয়ে দিল। অনেক জায়গায় আছে 70টা আসনে যদি এই স্বতন্ত্র না দাঁড়াতো তাহলে এই জামাতের সিট আরও কমে যেত। আবার যারা নমিনেশন পায়নি, স্বতন্ত্র প্রার্থী হয়নি, এরা জামাতের টাকা খেয়ে তারা বিএনপি প্রার্থীকে হারানোর জন্য ষড়যন্ত্র করেছে। জামাতে এত ভোট না, তারা এত সিট পাবে কেন? তারা মহান স্বাধীনতার সময় মেয়েদেরকে অত্যাচার করেছে, নির্যাতন করেছে, জনপদ জ্বালিয়ে পড়ে সারকার করে দিয়েছে, তার বুদ্ধিজীবীদের ধরিয়ে দিয়েছে। তাদের তো কোনো কর্ম নাই দেশে। আমি দীর্ঘদিন জাতীয় পার্টির বিরুদ্ধে আন্দোলন করেছি 9 বছর, একজন আহত হয়নি, মারা যত দূরের কথা। এই যে আমার 13 সালের পর থেকে ওদের যুদ্ধাপরাধের দায়ে ছাড়া একজন মারা গেছে জানতে, যে বিদ্যুৎ লোডশেডিং বলেন, ডিজেলের দাম বলেন, সারের দাম বলেন, এর দাম বৃদ্ধির প্রতিবাদে একজনও মারা যায়নি। কিন্তু বিএনপি শত শত মানুষ এবং প্রকাশ রাজপথে গুলি করে তাদের হত্যা করা হয়েছে। তো এদের ওদের কোনো অবদান নেই। ওরা নিজেদের সংগঠন বানানো নিজেদের জন্য নিজেরা করে। এই যে ওদের যতগুলি প্রতিষ্ঠান ছিল, এই যে ইসলামী ব্যাংক ওরা দাবি করে, ইসলামী ব্যাংক সব শেয়ার কোদের ছিল, এই ইসলামী ব্যাংকের সৌদি আরব থেকে শুরু করে বিভিন্ন শেয়ার দখল করে তারা, সেখানেও একজন অন্য লোক চাকরি করে না। তাদের যতগুলি প্রতিষ্ঠান আছে, আপনার মেডিকেল কলেজ বলেন, ইবনে সিনা বলেন, আরও যে সমস্ত এগুলি বলেন, এবং এমনকি কোচিং সেন্টার তাদের অনেক, সেখানে যদি অন্য সংগঠনের ভালো একটা ছেলে পড়াতে পারে তাকেও সে নেয় না, ওই জামাতের ওই শিবিরে ওরা তবে। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তো ভোটেই এই ভোটটা তারা নিজেরা এখানে তো গুপ্ত, এখানেও তারা শিবির নয় প্যানেল দেয়নি তো। ছাত্রদল যেমন ঢাকা বসে ছাত্রদল পরিচিত ছাত্রদল করে, বিএনপি করে, অন্য অন্য জায়গায় ওরা না দিলেও ওরা বিএনপি সংগঠন করে এইটা বলি পরিষদ দিচ্ছে, যেহেতু তা করে নাই। নির্বাচনে জিতলো সব দল মিলে মারমা দিল, কি পাহাড়ি দিল, বিভিন্ন জনকে দিয়ে নির্বাচন জেতার পরে তো সাদিক কেমন চলে গেল জনসভায়, ঠিক আছে না? এটা গুপ্ত না, জিতলো এখানে নিরপেক্ষ সাধারণ ছাত্রদের কথা বলে সবগুলি জায়গায় তারা ট্রাই করেছে। এটা করার পরে তখন তারা জিতে গেল, তখন একটা প্রশ্ন আসলো জাতীয় নির্বাচন কী হবে? আমি পরিষ্কার জাতীয় নির্বাচন কিচ্ছু হবে না, জাতীয় নির্বাচনের সিটি পাবে 10-15। অনেক ভালো করলো তো, ভালো হয়ে বললাম, কারোর লাগতো না তো। আওয়ামী লীগ তো অনেক জায়গায় বিএনপিকে জায়গা পেশে ভোট দিচ্ছে, জায়গা পেশে ভোট দেয়নি। আমার ওখানে যেমন আওয়ামী লীগ ভোট আমাকে দেয়নি, হ্যাঁ, কিন্তু আওয়ামী লীগের ভোটের দরকার নেই তো আমাদের। যদি 2024 সালে নির্বাচন হতো, বিএনপি জোট 260 থেকে 50টা মান্না পারে, তখন ওই সময় এমপি হয় না। 2024 সালে আওয়ামী লীগের ভোটের দরকার ছিল না, এবারও বিএনপির আওয়ামী লীগের ভোট দরকার ছিল না। বিএনপির লোকেরাই যদি বিএনপিকে ভোট দিত, তাহলে আজকে এই যে বিএনপির ঘাট দেবার নিঃশ্বাসটা ফেলতে পারতো না। আজকে 20-25টা যদি সিট পেতো, 20টার কমে সিট পেতো, তাহলে ওরা আজকে কি তাণ্ডব চালাতে পারতো? এই ছাত্র দলের শিবিরের সংঘর্ষের রেশ, এই যে সংঘর্ষ আমার ইস্যুরা কত দূর পর্যন্ত যাবে? এটা অনেক দূর যেতে পারে, আবার থামতেও পারে, না থামার সম্ভাবনা বেশি। আমার ওখানে যে কাজটা করেছে, আমার অফিস ভেঙেছে, আমার লোকজনকে মারধর করেছে, এই করেছে, থানা আবার এখানে কিন্তু এই নেয় না। থানা আবার এখানে থানা পুলিশের সামনে কিন্তু ঘটনাটা ঘটলো, পুলিশ দাঁড়িয়ে আছে। এর আগে দেখলাম আমার ওখানে একটা ঘটনা ঘটলো, পুলিশের সামনে দাঁড়িয়ে, পুলিশ চুপ, নীরব, চুপচাপ। পুলিশে এখন বলে যে এরা টমার ভিতরে আছে, এরা একবার ইয়ে হয়ে গেছে, তা না। ওই এই খাওয়ার ক্ষেত্রে সব ঠিক আছে, দুর্নীতি কিন্তু কমে নাই, দুর্নীতি কিন্তু আগেছে বাড়ছে। ওই জায়গাটা হলো মন খারাপ করে আরো বেশি খাচ্ছে। কিন্তু দুর্নীতি ঠিকই তারা, এই যে ধরেন আমি তো একটা জেলা বেঞ্চের আমি আহ্বায়ক, কয়েকশো চাকরি হলো পুলিশে, অনেকগুলি চাকরি হলো ডিসি অফিসে। আমার বলেছে যে আমাদের 2-একটা ছেলেটেলে থাকে, আমাদের করার কিচ্ছু নেই, অথচ টাকার বিনিময়ে তো চাকরি হয়েছে। পরে শুনতে 5 লাখ 10 লাখ টাকা চাকরি কারা নিল? এই এরাই নিচ্ছে তো। এই যে টমার মধ্যে যে সমস্ত পুলিশরা বসে আছে তাই করে নিচ্ছে, আমি ডাইরেক্ট বলতেছি। ওই ডিসি সাহেবেরা ওনারা এটা চাকরি করে দিয়েছে, আমাদের একটা চাকরি দেয়নি, চাইও নেই। আমি ধরেন জোর করে বলতে পারি বাংলাদেশে আমি একটা জেলার, আজ পর্যন্ত আমি আসি এখনও, ক্ষমতায় আসছে 2 মাস হল, তার আগের থেকে একটা কাজও কোনো এক্সিডেন্ট হলে একটা চাকরি দেয়নি, একটা কাজ দেয়নি, কিছু দেয়নি। ঢাকা শহরে কত বড় বড় ব্যবসায়ী আছে, আমি হাইবরান একটু বলতে পারি, একজন ব্যবসায়ী বলতে পারেন যে হাইবরান আমি আমাকে ফোন করেছিল, আমি রনিকে বন্ধ বলি নাই, রনি তো কাছের মানুষ। তো এই যে অবস্থা এখন, এই জামাত শিবির তারা মনে করছে দেশটা তাদের, ভাবতেছে তাই। কিন্তু আগামী দিনে এখন আওয়ামী লীগের রাজনীতির নিষিদ্ধ, আওয়ামী লীগ তো নিষিদ্ধ নাকি কোনো কারণে
আগামী দিনে যদি আওয়ামী লীগ রাজনীতি করার মানে নির্বাচন করার সুযোগ পায়, ওই গুপ্তরা আবার বিশ্বের নিচে নেমে আসবে, এটা আমি নিশ্চিত বলতে চাচ্ছি। জি। অতএব তাদের লাফালাফিটা যেন না কম করে, এবং তাদের চরিত্র বান্ধব দিয়ে বলেন ভদ্র মানবে দেখেন না, এদের হলো আদর্শ রক্ষাটা, তারপর এদের উদ্দেশ্য হলো মিথ্যা কথা বলা, একটা এদের ভালো কিছু এদের ভিতরে নাই। জি, আবার আপনার কাছে আসবো। মাহমুদুর রহমান মান্না, এই যে এই রেশ অনেক দূর পর্যন্ত যাবে, এই ছাত্রদল শিবিরের সংঘর্ষের কথা বলছে, এবং ব্যারিস্টার শামীম আহমেদ পাটোয়ারি একটু কথা বলছেন যে আওয়ামী লীগ যতদিন না ফিরবে ততদিন পর্যন্ত এই দ্বন্দ্ব চলবে এবং দেশ আর শান্ত হবে না। চলবে কি করে তাহলে? এই কথাটা উনি খুবই চমৎকার বলেছেন। মানে আগে তো একসাথে ছিল না, আজকে যেরকম করে হাবিব বলছেন, যখন 20 দলীয় জোট ছিল তখন তো বলতে পারেনি, বা তখন ওরা সবাই পক্ষেই বলেছে, ওগুলো আছে। মানে এই দেশে জানেন নীতির ভিত্তিতে জিনিসটা কমই হয়েছে। মাঝে মাঝে আমার মনে হয় রাজনীতির মধ্যে নীতির জায়গা কতখানি থাকে আসলে। ওয়ার্ল্ড পলিটিক্সই দেখেন, ট্রাম্প যেটা করছে, ইউরোপ যেটা করলো, এইবার অবশ্য তবু যাই হোক টাকা টুকে দেয় নেই, এই যুদ্ধের বিপক্ষে স্টান্স দিয়েছে, কিন্তু একদম ইসলামিক দেশগুলো কী করলো। তো আমার এইখানেও ওই একই জিনিসই মনে হয় যে এইখানে এটা ঠিক নীতির ভিত্তিতে হচ্ছে না, এক্সিজেন্সি। জামাত খুব সাইলেন্টলি বেরিয়ে এসছে 20 দল থেকে, যখন তারা দেখেছে যে এখন আমার ইন্ডিপেন্ডেন্ট একটা পজিশন নেওয়ার অবস্থা রয়েছে। আর বিএনপি মনে করছে যা করে চলে গেলেই ভালো, আমরা একলা একলা থাকবো, ভালো আছি, কোনো পলিটিক্যাল ডিবেট নেই, কিচ্ছু নেই, কিন্তু কেউ জানে না কেন হলো। এরপরে মূলত জামাত তার পয়েন্ট তৈরি করেছে, তার একটা ইন্ডিপেন্ডেন্ট এক্সিস্টেন্স, তার একটা আলাদা পার্টি, তার অপোজিশন পার্টি মেইন এই কাজটা করছে। আমার এরকম ধারণা ছিল যে তারা এত তাড়াতাড়ি সংঘর্ষে যাবে না, বিকজ তারা ঠিক আরও কনসলিডেট করতে চাইবে। আর অনেস্টলি যদি বলি, গত 2 মাসে বিএনপি যে খুব কোনো পয়েন্ট স্কোর করতে পেরেছে আমার তো মনে হয় না। জামাতের নতুন করে স্কোর করবার কিছু নেই, কিন্তু লুজ করবার তো কিছু নেই, তারা পাওয়ারই নেই, ফলে তারা গেইনই করতে পারবে যদি অন্য কোনো শক্তি না দাঁড়ায়। এই পরিস্থিতি চলছে। উনি সেটাই বলছেন যে এই দ্বন্দ্ব যতদিন এরকম অবস্থা ততদিন থাকবে, কিন্তু আওয়ামী লীগ যদি আসে তাহলে দ্বন্দ্ব কমবে। কিন্তু দ্বন্দ্ব কমবে মানে কি হবে বলেন তো? দেখবেন তখন অবাক হয়ে যায়, আবার সেই 20 দলীয় জোট হয়তো হয়ে গেছে আওয়ামী লীগ কি বিএনপি আর জামাত মোকাবেলা করতে। আপনি কোনো জায়গায় গিয়ে শান্তি পাবেন এরকম আমি ভাবতে পারছি না। আমি বরঞ্চ মনে করি যে বিএনপি দলটা কেমন, এত যে সমর্থন আছে, কিন্তু তাদের রাজনীতি বোঝা খুব মুশকিল। মাঝে মাঝে কতগুলো কৌশলের ক্ষেত্রে তাদেরকে খুবই দুর্বল মনে হয়। যেমন ধরেন, এটা কোথায় যেতে পারে, কতদূর যেতে পারে। এখন কিরিচ রামদা দেখছেন, এর মধ্যে ফায়ার আর্মস আসবে না তা কে জানে। ঈশ্বরদী আসে তো, হ্যাঁ, ঈশ্বরদী গুলি করেছে, বোম হয়েছে। আচ্ছা, তো তার মানে একদিন একটা মারা যাবে, 2টা মারা যাবে, তখন কি হবে? একটা হরতাল লেগে দিলে কি হবে? আমি যেটা বললাম যে এমন এমন ঘটনা আমরা দেখতে পারি যেটা আগে দেখেছি, ভাবতে পারছি না যে ওইরকম হবে। ওইরকম যদি হয় এখনই কন্ট্রোল করতে হবে। আমি অত্যাচারী হতে বলছি না, দমন নীতি চালাতে বলছি না, কিন্তু নেগোসিয়েশন কঠোর হতেই হবে। এই পরিস্থিতির নিয়ন্ত্রণে আনা সরকারের দায়িত্ব। শুধু শুধু ওদেরকে এইটা ওইটা বলে গালি দিয়ে কোনো লাভ নেই কিন্তু। এবং এই কঠোর যে হতে হবে, আপনি কঠোর হবেন, মানুষ বুঝবেন, তাতে ভালোবাসা উবে যায়নি, তাতে দেশের প্রতি দরদ উবে যায়নি, তাতে মূলত শান্তি প্রতিষ্ঠার চেষ্টাটাই করা হয়েছে। এরকম করে যদি করে বিএনপি, তাহলে তাকে দেখেন হুইন, এবং তাহলে ভবিষ্যতের জন্য ভালো হবে। ঘটনাচক্রে এরকম হয়েছে কি জানেন, ওই যে একটা প্রবাদ তখন শুনতাম, কাঠের গায়ের কাছে দুধ আশা করা যায় না। মাঝে মাঝে মনে হয় যে বিএনপি একটা কাঠের গাই, কিন্তু আমার তো উপায় নেই, আমার কোনো গাই নেই, আমি এই কাঠের গায়ের কাছেই দুধ চাচ্ছি। এখন এই যে গোলমাল, এটা দমন করার জন্য বা এটাকে প্রশমিত করার জন্য, এটাকে কন্ট্রোল করার জন্য এখন আপনি গভর্নমেন্টকে ছাড়া কাকে বলবেন? এই যে এনার্জি ক্রাইসিস, এটা মিটিগেট করার জন্য বিএনপি ছাড়া তো নেই, তারাই ক্ষমতায় আছে। তারা যদি এটা পারে তাহলে তো পারলো, যদি না পারে তাহলে দেশে যে কি হবে সেটা বলা খুবই মুশকিল। আই এম অ্যাফ্রেড। গোলাম বলো, মানে আপনি কতটা ভীত? না, আমি যেটা অনিবার্য, যেটা হবেই, যেটা মনে হচ্ছে যে এরকমই একটা নিতে হবে, তার জন্য একটা মানসিক প্রস্তুতি থাকা দরকার। আপনার এইখানে মান্নাবে একটা টক শো হোস্ট করতেন, আমি তখন সংসদ সদস্য, আমি আর এ বি এম মুসা ভাই ছিলাম। তো মুসা ভাই খুব টাস করে কথা বলতেন, তো আমি মান্না ভাই বললাম, দেখেন মান্না ভাই,
মুসা ভাই কত সুন্দর সুন্দর কথা বলে, আপনি বলেন না কেন? তো উনি বললেন যে মুসা ভাইয়ের বয়স হয়ে গেছে, মরে যাবে কয়দিন পরে, তাহলে সে যে কোনো কথা বলতে পারে। আমি ভীতু মানুষ, আমি পারবো না, আমাকে অনেক দিন বেঁচে থাকতে হবে। এখন সেই অবস্থা যে মান্না ভাই তো এখন ঠিক মুসা ভাইয়ের জায়গায় তো চলে আসছে, এত তাড়াতাড়ি বয়সের জায়গাতে চলে আসছে, ফলে তার সাহসটা এখন আমার চেয়ে দুর্নিবার হবে, এটা স্বাভাবিক। তো এখন যেটা বলছিলাম যে এখানে একটা বাস্তবতা হলো, খুব সুন্দরভাবে বলতে হবে, আমরা জামাতকে যতই গুপ্ত বলি না কেন, বিশ্ববিদ্যালয়গুলোতে বা ইনস্টিটিউশনগুলোতে দে হ্যাভ অলরেডি বিল্ট আপ এ ভেরি গুড রেপুটেশন। তারা চাঁদাবাজি করে না, তারা সন্ত্রাস করে না, এবং তারা ছাত্রদের কল্যাণে কাজ করে, ছাত্রদের কাছে গ্রহণযোগ্য। এই যে 2-3 জন যে ছেলেটা, 3-4টা ছেলের ডাক শুনে, যেমন এই যে ছেলেটা মুসাদ্দেক মার খেলো, ওর আচরণ অস্বাভাবিক। আরেকটা ছেলে আছে, ওর এবং 4-5টা ছেলে ছাড়া মোরাললে সারা বাংলাদেশে যেখানে যেখানে যেতে, যেমন জগন্নাথে জিতেছে, রাজশাহীতে জিতেছে, চট্টগ্রামে জিতেছে, সব জায়গা থেকে তো উইথ নেম অ্যান্ড ফেম। তো এটা হলো তাদের প্রকাশ্য রাজনীতিতে তাদের সফলতা। আর গোপন রাজনীতিতে যেটা আছে, যদি ওই আগের মতো ডিপ স্টেটটা তারা পরিচালনা করে থাকে, তারা যদি মাস্টার মাইন্ড হয়ে থাকে, তাদের একটা মিলিটারি পাওয়ার আছে। তো এই দুটো নিয়ে এখন ছাত্রদল খুব দাপট দেখাচ্ছে, বিকজ তাদের দল ক্ষমতায় আসে। আমার সিক্স সেন্স বলছে যে পুলিশ এখানে ছাত্রদলের পক্ষেও কোনো কাজ করবে না, আর জামাতের পক্ষেও কাজ করবে, তারা তামসা দেখবে, বাঁশি ফু দেবে। যদি তাই না হতো, আজকে যে ঢাকা বিশ্ববিদ্যালয় শাহবাগ থানার ভিতরে যে ঘটনাটা ঘটছে, বাংলাদেশে আমি কখনো দেখি না। শাহবাগ থানা বাংলাদেশের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি থানা। তো সেই থানার মধ্যে ডাকসু নির্বাচিত প্রতিনিধিদেরকে মেরে ফাটিয়ে ফেললো, কিন্তু একজন পুলিশকে দেখলাম না ওখানে। সব খালি একদিকে ছাত্রদল আর একদিকে ছাত্রলীগ, কিন্তু ওখানে পুরো ক্যাম্পাসের মধ্যে কোনো পুলিশ নেই। অথচ আমরা সারা জীবনে দেখছি এরকম কোনো ঘটনা ঘটার সাথে সাথেই এসবি, ডিবি, র্যাব, সবাই, ইভেন সেনাবাহিনী তো এখন পর্যন্ত মাঠে আছে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গাতে এত ব্যাপক হলো, সেখানে পুলিশের, আমরা একটা ভিডিও ফুটেজে আমরা পুলিশের একটা সিঙ্গেল ঘটনা দেখিনি। ইট মিনস পুলিশ এখানে ইনভলভ হচ্ছে না। আপনাকে আমি এই ঘটনা বলি যে ইউনূস সাহেবের পুরো জমানাতে ছাত্রদলকে কিন্তু এই শিবির এবং সমন্বয়ক তারা জনপ্রিয়তা দ্বারাই তারা কিন্তু কোনো হলে ঢুকতে দেয়নি। আমি একদিন থেকে ঢাকা কলেজের ছাত্রদলের সভাপতি নিউ মার্কেটে ঘোরাফেরা করছে, আমাকে সালাম দিল। আমি বললাম, তুমি কে? বলে, আমি এখানকার সভাপতি। তো ক্যাম্পাসে যাও না কেন? বলে, আমাকে তো ক্যাম্পাসে ঢুকতে দেয় না। মানে সেই তো ওই যে তাদের যে শক্তিটা, পুরো সময়টা তার এখন এই যে 2 মাসের মধ্যে আপনি আমাকে বলেন ছাত্রদল এমন কি শক্তি অর্জন করেছে যে শিবিরের সঙ্গে তারা এখন এই জায়গাতে এসে কনফ্রন্টেশনে আসবে। মূল কারণ হলো তারা বিশ্বাস করে যে পুলিশ তাদের সাথে আছে, সরকার তাদের সাথে আছে, অ্যাডমিনিস্ট্রেশন তাদের সাথে আছে। কিন্তু যেখানে স্বয়ং প্রধানমন্ত্রী, স্বয়ং মন্ত্রী, তারা তাদের নিজ নিজ দপ্তরে এতটা অসহায় হয়ে পড়েছে। কোন জায়গাতে আমি দেখলাম আজকে বিদ্যুৎ মন্ত্রী কথা বলছে, আমার কাছে মনে হলো যে এই পৃথিবীর সবচেয়ে অসহায় মানুষটি কথা বলতে। সে বলছে যে ঘাটে ঘাট করে একটার পর একটা মানে বিদ্যুৎ প্ল্যান্ট বন্ধ হয়ে যাচ্ছে, আর দোষ পড়তেছে ওখানে। মানে সে যে কথাগুলো বলছে, আমার কোনোটার মধ্যে ইংরেজিতে আমরা যেটাকে বলি কনসিস্টেন্সি, ধারাবাহিকতা, তার বিদ্যুৎ মন্ত্রীর কথার মধ্যে ধারাবাহিকতা নেই। বিদ্যুৎ প্রতিমন্ত্রী সংসদে ভাষণ দিচ্ছে, সে লোডশেডিং দিবে ঢাকায় 110, তারপর শেষে সারা দেশে এই অবস্থা হচ্ছে। সেখানে তার সাবমিশনের মধ্যে যে ভদ্রতা থাকবে, বিনয় থাকবে, কিন্তু মনে হয় যেন সে যুদ্ধ ঘোষণা করছে। উইনস্টন চার্চিল বক্তব্য দিচ্ছে, আমি এটা করবো, এটা করবো, এটা করবো, এটা করবো। এতে মানুষের বিরক্তি তৈরি হচ্ছে। মানে সরকার যে একটা ইমব্যালেন্স অবস্থার মধ্যে আছে, তার যে কমান্ড প্রতিষ্ঠিত হয়নি সচিবালয়, পুলিশে, কোনো একটা জায়গাতে, যেখানে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, তিনি পুলিশ নিয়ে ব্যস্ত থাকবেন, এই বিষয়ে কথা বলবেন, তিনি সেগুলো বাদ দিয়ে আমি দেখলাম যে সে একটা বিরাট ভিডিও বানিয়েছে। সে একবার পাজামা পরে, তারপর পতাকা উড়িয়ে সমুদ্রের তীরে ঘুরে বেড়াচ্ছে, আর তার লোকজন, সে যে একটা বিরাট জাতীয় নেতা, তাকে ছাড়া যার কোনো কিছু, জাতীয় চার নেতা, এরকম একটা অবস্থা, তার লোকজন ওইভাবে করছে। অথচ এই মুহূর্তে তার দরকার হলো স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তার পারফরমেন্স। কিন্তু তার তুলনায় সে সংবিধান বিশেষজ্ঞ হিসেবে পার্লামেন্টে একজন সুরঞ্জিত সেনগুপ্ত হওয়ার জন্য, বা সালাউদ্দিন কাদের চৌধুরী বা মওদুদ আহমেদ হওয়ার জন্য সে যে অনবদ্য চেষ্টা করছে, সেটা হয়তো লং রানে তাকে একটা ভালো বেনিফিট দেবে। কিন্তু তার ল অ্যান্ড অর্ডার, আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটছে, এটা তো আসলে ঘটনার অর্থ, তার তো মুহূর্তের মধ্যেই স্পটে যাওয়া উচিত ছিল। যাকে বলা হয় ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী, যাকে বলা হয় নেক্সট বিএনপির সেক্রেটারি জেনারেল, তার সংগঠনে এখানে এত বড় একটা ঘটনা হলো, তো সেখানে তো তার একটা বক্তব্য আমি এখন পর্যন্ত তো দেখলাম না। ফলে কি হচ্ছে,
সব কিছুর মধ্যে কিন্তু একটা যাকে বলা হয় ধারাবাহিকতা নেই, যা হওয়ার কথা নয় তা হচ্ছে, এবং সেইটার উপর ভিত্তি করে যদি বিএনপি নেতারা, ছাত্রদলের নেতারা একটা রেজিমেন্টেড ফোর্স, যেটা মান্না ভাই বললেন, জামাত একটা রেজিমেন্টেড ফোর্স, সেই রেজিমেন্টেড ফোর্সের সঙ্গে আপনি যখন একটা অবিন্যস্ত নেতৃত্বহীন বিপুল জনপ্রিয়, আপনার 10,000 লোক আছে কিন্তু নেতা নেই, তো এরকম একটা ফোর্স যখন মাত্র 200 জন রেজিমেন্টেড ফোর্সের সামনে দাঁড়ায়, এখানে এই মানে আনরেজিমেন্টেড ফোর্সটা ফেল করে, এবং এখানে সেম ঘটনাটা হয়তো আমাদের জন্য অপেক্ষা করছে। জি, ব্যারিস্টার শামীম পটল, আপনি নিজেও প্রসঙ্গটা এনেছিলেন। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের প্রতিবেদন বলছে বিএনপির উচিত সংস্কার নিয়ে সংঘাত এড়ানো। এই যে বিএনপির বিরুদ্ধে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ, সংস্কার নিয়ে বিএনপি আগে জায়গা থেকে সরে আসছে, প্রতিশ্রুতি রাখছেন না, যদিও প্রধানমন্ত্রী নিজে বলছেন অক্ষরে অক্ষরে পালন করবেন, এই জায়গাটিতে যে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের যে প্রতিবেদন, যে পরামর্শ, চরম সংবিধানের উপর হাত রেখে সংবিধান সমুন্নত রাখার শপথ নিয়ে অসাংবিধানিক একটা জিনিসকে তারা কিভাবে বাস্তবায়ন করবে? আপনি চেতনা, বিপ্লব, আবেগ থাকবে, ইট হ্যাজ টু বি ব্যাকড বাই লিগাল স্যাংশন। জুলাই সনদের লিগাল স্যাংশনে ঘাটতি আছে, এটা আমি আইনজীবী হিসেবে ব্যাখ্যা করতে পারবো। গণভোটের লিগাল স্যাংশনে ঘাটতি আছে, বিএনপি তখন মেনে নিয়েছে, কেন না মিললে জামাত বলে ভোট করবো না, ইউনুস সাহেব আরো 10 বছর থাকবে, সেজন্য মেনে নিয়েছে। বিএনপি এখানে চালাকি করেছে। নাও পার্লামেন্টে তো সালাউদ্দিন সাহেব একাই অপোজিশনের জন্য যথেষ্ট। সালাউদ্দিন সাহেব যে ব্যাখ্যা দেয়, এটার কাউন্টার ব্যাখ্যা দেওয়ার মতো তো অপোজিশনে কাউকে আমরা দেখি না। ইন্দিরা গান্ধী একবার বলেছিল যে আমি 5 মিনিটে অপোজিশনকে কন্ট্রোল করতে পারি, তখন এই অটল বিহারী বাজপেয়ী বলেছে আপনার চুল বাঁধতে লাগে আধা ঘন্টা, আপনি 5 মিনিটে পারবেন না। তো কিন্তু সালাউদ্দিন সাহেব তো পারছেন, একাই তো পারছেন, স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে, আইনমন্ত্রীও না, কিন্তু সংসদ বিষয়ক মন্ত্রীও না, স্বরাষ্ট্রমন্ত্রী হয়েই তো উনি যা বলছেন পারছেন না। ওই যে ইনক্লুশনটা দরকার। জামাত অসম্ভব শক্তিশালী আভ্যন্তরীণভাবে একটি দল, তারা আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলনে তাদের শক্তিটা দেখিয়েছে, এরপরে প্রকাশ হয়েছে, অপ্রকাশ্য এখনো আছে। বিএনপিতেও গুপ্ত জামাত শিবির থাকতে পারে, হঠাৎ একদিন বিএনপি দেখতে পারে যে একটা বিশাল অংশ শক্তি তাদের পড়ে গেল, নাই। এখন জামাত পড়েছে একটা বিপদে। প্রথম হচ্ছে বিএনপি যদি সুশাসন দিতে না পারে, ব্যর্থ হয় কোনো কারণে, এটার দায়ভার জামাতের ঘাড়ে চলে আসতে পারে। জাতীয় পার্টির ঘাড়ে আসছে না আওয়ামী লীগের দায়ভারগুলো, তাহলে জামাত চেষ্টা করছে একটা অপোজিশন হওয়ার, কিন্তু ট্রু অপোজিশন হয়ে যদি সে জামাত বিএনপির সাথে পার্মানেন্ট এনমিটিতে চলে যায়, তখন কোনো একদিন যদি আওয়ামী লীগ আসবে কিনা মান্না ভাই বলতে পারবে, অনেক সিনিয়র রাজনীতিবিদ, তখন একা জামাত কি আওয়ামী লীগকে হ্যান্ডেল করতে পারবে? একা বিএনপি কি আওয়ামী লীগকে হ্যান্ডেল করতে পারবে? এই ইকুয়েশনে জামাত একটা ডিলেমার মধ্যে পড়েছে। জামাতের শীর্ষ নেতা, আমার অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব ডক্টর শফিক সাহেব, সজ্জন ব্যক্তি, জামাতের একমাত্র আমির যিনি জামাতের বাইরেও শ্রদ্ধা পান, তিনি পার্লামেন্টে সফট হয়ে গেছেন, তার স্ট্রং হওয়ার মতো ডিসিশন উনি নিতে পারছেন না। স্ট্রং হবে, সফট হবেন, কারণ ওই যে একটা পলিটিক্যাল অন্ধকার এরিয়া তো আছে সামনে, কি হবে 10 বছর পরে, কি হবে 20 বছর পরে, সেই চিন্তাটা তারা করছেন। তো এই জন্যই তো অন্তর্ভুক্তি দরকার, এই জন্য সবাইকে দরকার। আওয়ামী লীগ করতে পারেনি, এই জন্য আওয়ামী লীগের পরিণতি হলো। কারণ এখনও যদি সংসদে দেখেন সব দল নাই, এটারও পরিণতি আলটিমেটলি ভালো হবে না। ঐক্যমত কমিশন, কিসের ঐক্যমত কমিশন? কতজন ঐক্যমত ছিল? কতগুলো দল ছিল? কত পার্সেন্ট মানুষের ঐক্যমত ছিল? আলটিমেটলি ফেল করলো। আমরা 1.5 বছর আগে বলেছিলাম ফেল করবে, 1 বছর আগে বলেছিলাম যে আইনি ব্যাখ্যা 1 বছর আগে দিয়েছিলাম, ওইটাই সালাউদ্দিন সাহেব আজকে সংসদে দিলেন। তখন দেননি, তখনও জানতেন, তখন দেননি, এখন দিচ্ছেন এবং মেজরিটি পেয়ে গেছেন সংসদে, এটাই বাস্তবায়ন হবে। তো আমরা মনে করি ডেফিনেটলি দেশের জন্য একটা ঐক্যের চিন্তা করতে হবে। ইনক্লুশন, পার্টিসিপেশন, রিফ্লেকশন, এগুলোর গুরুত্ব তো অনেক। একটা শব্দ, কয়েক হাজার পাতা এবং কয়েক হাজার বছরের ইতিহাস, এবং এগুলোর ব্যত্যয় ঘটলে দেশে ব্যত্যয় ঘটে, সংসদে ব্যত্যয় ঘটে, রাষ্ট্র পরিচালনায় ব্যত্যয় ঘটে। সেটাই হয়েছে, সামনেও যদি হয় খুব দুঃখজনক হবে। এত লোক মারা গেল, এত লোক টর্চার হলো, এখানে তো আমি ছাড়া সবাই জেলে গেছেন, টর্চার হয়েছেন। কি পেলাম আসলে? আমরা কি পেয়েছি যা চেয়েছি তাকে আমরা পেয়েছি, বা তার ধারে কাছেও আছে কিনা? একটা সরকার পরিবর্তন হয়েছে, ডেফিনেটলি গণতন্ত্র কি আসলো? বলা হয় রিমুভিং টাইরান ইজ ডিফিকাল্ট, রেস্টোরিং ডেমোক্রেসি ইজ মোর ডিফিকাল্ট। ওই জন্য ইনক্লুশন লাগে, সবাইকে লাগে, সবাইকে নিয়ে দেশ করতে হবে। ধন্যবাদ। হাবিব, যে সরকারের কমান্ড প্রতিষ্ঠায় ঘাটতি, সবাইকে নিয়ে দেশ গড়া এবং গণভোটের রায়কে পাশ কাটিয়ে বা 70% মানুষের মতামতকে যদি বৃদ্ধাঙ্গুলি দেখায় বিএনপি, তাহলে দেশ আসলে সুন্দরভাবে পরিচালনা করা যাবে না। বিরোধী দল 70%-এর ভিতরকে বিএনপির ভোট নেই, আমিও তো ভোট দিয়েছি।
বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তো একবারে প্রকাশ্যে বলেছে আমার হাঁ ভোট দেন, তো হাঁ ভোট বিএনপি দেয়নি, দিয়েছে তো। এখন কথা হলো যে 2 মাসের একটা সরকার, যেদিন 10 দিন তার বয়স, সেদিনই ইরান আক্রান্ত হয়েছে, অস্থিরতা ওখান থেকে দেখা দিয়েছে। এখন 2 মাসের শিশুকে যদি আপনি অলিম্পিকে পাঠান, অলিম্পিকের মধ্যে রেজাল্ট করবে, যদি ভাবে যে হবে, বিএনপি তো পরীক্ষা দেওয়ার সময়ই তো পায় নাই, ও তো ক্লাস করতেই পারলো না, পরীক্ষা দিলেও কখনো রেজাল্ট কখন হলো, ক্লাসই করতে হলো, পরীক্ষা দিল না, রেজাল্ট লাগিয়ে দিয়ে দিলেন, বিএনপি ব্যর্থ হয়ে গেল, তাকে হবে। এবং আমার ভাই আমাদের পার্টির যে কথা বললেন, বিগত প্রধানমন্ত্রীর বড় বড় উপদেষ্টা ছিল, বড় বড় আপনার ইয়ে ছিল, গভর্নর ছিল, শিক্ষিত গভর্নর ছিল, এখন সেদিন তার বিনিময়ের লাভটা কী হয়েছে? লাভটা দেশটা ধ্বংস হয়ে গেছে, দেশে 21 লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে, ব্যাংক দেউলিয়া হয়ে গেছে, বাংলাদেশ কোথায় গেছে? লোনে জর্জরিত হয়েছে। অত বড় উপদেষ্টা থেকে লাভটা কী? লাভটা কি? গহর রিজভী, ওই যে আপনার ডক্টর আলাউদ্দিন, তারপর যে আরো যারা তৌফিক ইলাহি, কি মুশকিল কী করছে, কী করেছে তারা? কিছু করেছে? হ্যাঁ, এইবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর যাকে করা হয়েছে, সে ওই ধরনের শিক্ষিত, ওই ধরনের বিষয় শিক্ষক না, ব্যবসায়ী অত বড় না, ঋণ খেলাপিরও কিছু তার ভিতরে ইয়ে আছে, ও জানে কিভাবে ব্যাংকে লোন দিলে পরে শিল্প কারখানাগুলো উঠে আসবে। ওনাদের তো তার প্র্যাকটিক্যাল তোমার ছিল, ওনাদের ছিল থিওরিটিক্যাল, এই তো প্র্যাকটিক্যাল। এবং হ্যাঁ, এখন আপনার সে কিছুদিন যাওয়ার পরে বোঝা যাবে সে কতটুকু ব্যর্থ। ব্যাংকগুলি কেন গণমান্য ব্যবসায়ী, এদেশে শিল্প প্রতিষ্ঠানগুলি কেন তার লোন পরিশোধ করতে পারে না, কেন বলতে পারবেন? তাহলে চকলেট খাবো একটা, বলতে পারবেন না এই কারণে আপনি ওটা সম্পৃক্ত না। ব্যাংকের লোন নিতে গেলে কোনো ক্ষেত্রে 10% টাকা দিয়ে নিতে হয়, ওই 10% টাকা ইন্টারেস্ট সহ দিতে হয়, আসল দিতে হয়। কী ব্যবসা হচ্ছে বাংলাদেশে যে সেই ব্যবসাকে 10% মানে 10% ঘুষ দিয়ে আপনি লোন নিতে হয়? এইটা জানে যে বর্তমানে যে গভর্নমেন্ট ব্যবসা জানে, এই জায়গায় তো টাইট দেয়, যেন ব্যাংকগুলিকে মানে শিল্প প্রতিষ্ঠানগুলিকে নতুন চালু কাজ চিন্তা করতেছে। এখন কতটুকু সফল হবে সেটা এই যুদ্ধের কারণে বেতামাল হবে, আমার তালমাটাল হয়ে গেছে, সবারই এটা হতো। এই জন্য আমি বলি যে আপনার এখানে ধৈর্য ধরার একটা ব্যাপার ছিল, কিন্তু জামাত ডে 1 থেকে শুরু করেছে যে একে বিএনপিকে বেকায়দা ফেলতে হবে। মানে 78টা আসন পেতে পাগল হয়ে গেছে, ভোট পাওয়ার কথা 20টা আসন পাওয়ার কথা 20টা পেয়েছে 78টা। সে মনে করেছে এখনই তাড়াতাড়ি করে, তাতে মনেই করেছিল তারাই ক্ষমতায় যাবে। 5ই আগস্টের পর তারা কি ভেবেছে তারা ক্ষমতা নেই? কিন্তু এই যে তারাই চালিয়েছে অভ্যুত্থানের গণরায়ের প্রত্যাশার বিপরীতে আমাদের প্রধানমন্ত্রী বলেছেন, পার্লামেন্টে বলেছেন, আমরা পালন করব। আর যে কথাগুলি সালমান হায়দার বললেন, আমরা তো এই আপনার সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কথা কে বলেছে? জিয়া রহমান তো করেছিল। বিএনপি তেকৃত জিয়া রহমান আছে, আমি সেক্রেটারির কথা মিন করেছি, সেক্রেটারি সেক্রেটারি আমাদের ওইভাবে না হলে যে কোনোভাবে, যেমন গুমের ব্যাপারে আমাদের লোকের গুম বেশি হয়েছে, গুম আইনকে আমরা একজন নির্বাচনে পাঠিয়ে দিলাম, ওইভাবে অন্যভাবে করার চেষ্টা করতেছে। এখন পথটা ভিন্ন হতে পারে, আমি শাহবাগে যাব, আমি ওই যে ওদিক দিয়ে ঘুরে আসতে পারি, আলসি গরম কাটতে যেতে পারি, এরকম কিছু কথা। কিন্তু এখন কথা হলো যে রাতারাতি সব কিছু করা যাবে না। আর জামাতের ব্যাপারটা যেটা বলি, আমি আবারও বলে শেষ করি, জামাত কোনো দিনও রাজপথের আন্দোলন, আওয়ামী লীগের বিরুদ্ধে জামাত আন্দোলন করে নাই। জামাত আন্দোলন করেছিল এর বিরুদ্ধে, যখন বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা ছিল, বিএনপির কাছ থেকে 2টা আসন নিয়ে তারা গিয়ে 94 সালে গিয়ে সংসদে পদত্যাগ করে ওই সময় তারা আন্দোলন করেছে। তারা আওয়ামী লীগের মানে বিএনপির আওয়ামী লীগের বিরুদ্ধে তারা আন্দোলন করেনি, এবং তারা সবসময় 2টা আসন নিল বিএনপির কাছ থেকে। 91 সালে তারা সুবিধা নিয়ে 18টা আসন পেল, সর্বোচ্চ আসন। তারপরে বিএনপির সাথে 17টা আসন, তারপর 2জন মহিলা সংরক্ষিত আসন নেওয়ার পরেও তারা পদত্যাগ করে আওয়ামী লীগের সাথে গিয়ে আন্দোলন করে বিএনপিকে, এই যে 96 সালে 15 ফেব্রুয়ারি বিএনপি ম্যাডাম নির্বাচন দিলেন, বাধ্য হলেন সংবিধান সংস্কার করার জন্য, মানে তত্ত্বাবধায়ক সরকারের বিধান সংবিধানে সংযোজন করার জন্য, যদি উনি চলে আসছেন। এই যে একটা ঐতিহাসিক কাণ্ড হল, পৃথিবীর ইতিহাসে একজন ইতিহাস লেখা হবে। মাহমুদুর রহমান মান্না, এই যে হাবিবুর রহমান হাবিব বলছিলেন যে অল্প সময় 2 মাস, ক্লাসই মাত্র শুরু হলো, এখনই এত মূল্যায়ন করা, পাশ ফেলের নির্ধারণ করা। কিন্তু এই যে যেই কথাগুলো বিএনপির বিরুদ্ধে বলা হচ্ছে, প্রতিশ্রুতি ভঙ্গ, এই যে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের কথাও বলছিলাম, তাহলে ঐক্যের জায়গাটা হলো কি? এবং শামীম পাটোয়ারি নিজেই বলছিলেন যে যেই পরিবর্তনটা চেয়েছিলাম, আসলে কি পরিবর্তনটা? আমি টক শোতে ডাকছেন, এগুলোই প্রশ্ন করতেছি, তো জবাব কি দিব? তারা তো এইসব কথাই আসবে। কিন্তু উনি যদি বলেন যে এই 2 মাসের সরকারকে কি এত বড় অভিযোগ, অপবাদ ইত্যাদি দেওয়া যাবে,
আমি বলবো, আমি আমার কথা বলছি, আমি তাকে আরও প্লাস পয়েন্ট দিতে চাই। আমি তো বললাম যে তাদেরকে কাঠের গাই মনে হচ্ছে। এখন এইটাই শুনে যদি আপনি এটা কীরকম কথা বললেন তা দরকার হবে। কাঠের গাই মানে আই আর নট অ্যাক্টিং, আপনি অ্যাক্ট করেন। আমি এটাও বলেছি তাদের কাছে এখনও আশা রাখতে চাই, কিন্তু ধরেন একদম লাস্ট যে কথাটা বললাম, যেটা আমরা এতক্ষণ ধরে আলোচনা করছি, এই যে জাসদ কী বলে এই ছাত্রদল এবং শিবিরের যে সংঘাত, এটা যে কোন জায়গায় যেতে পারে, এটাকে যদি অঙ্কুরে বিনষ্ট করতে না পারেন, আমি আবার বলি কত নির্যাতন করে করবেন না কী করে করবেন সেটা বলবো না। আমি বলবো ভালোবাসা দিয়ে হোক, নাকি রাষ্ট্রীয় বল প্রয়োগ করে হোক, যেভাবে হোক, নির্যাতন না করে এইটাকে আপনাকে মিটিগেট করতে পারবেন। ভাই 2 মাসের মধ্যে এটা পারবো না, আমি 4 মাস পরে পড়তে 2 মাস ধরে কী হবে, তাহলে এই কথা চলে না। এইখানে এই কথা চলবে না যে এই 2 মাসের মধ্যে আমরা এত বড় কাজ করতে পারবো না, দেন ইউ আর ইন এ মিস্টেক। জি, গোলাম মাওলা রনি, যে মাত্র অল্প সরকারে ছোট করে এখানে একটা বড় ব্যাপার হলো যে কিছু এমার্জেন্সি বিষয় আছে, 2 মাস না 2 মিনিট সময় দেওয়াটা ঠিক হবে না। তো যার জন্য সরকার যেদিন থেকে সিদ্ধান্ত নিয়েছে তাদের কতগুলো বিষয় আমরা হানিমুন পিরিয়ড দিব, 6 মাস, কতগুলো ক্ষেত্রে 5 বছর অপেক্ষা করব। কিন্তু এই যে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটছে বা তেলের যে ক্রাইসিসগুলো হচ্ছে, এই সকল বিষয়ে আমরা আসলে সরকারকে 2 মিনিট সিদ্ধান্ত দিতে, মানে 2 মিনিট তাকে সময় দিতে রাজি না। কিন্তু যে সিদ্ধান্তগুলো তারা নিয়েছে, বা মান্না ভাই যেটাকে বললেন যে তাদের অ্যাক্টিভিটিস দেখে মনে হচ্ছে এমন একটা গাভী, যে গাভী মানে কাঠের গাভী, মূর্তি, মানে তারা নড়াচড়া করতে পারে না, দুধও দিতে পারে না। এর সাথে আর কঠিন কথা হতে পারে না। তো সেক্ষেত্রে হয় কি যে এই সরকারের প্রতি আমি আগামী 5 বছর থাকব, এই সরকার ভালো করবে। এখানে তারেক রহমান সাহেব ফ্লাইং শার্ট পরছেন, ইন করছেন না, লোকজনকে হাত ঝুলাচ্ছেন, সালাম দিচ্ছেন, বিভিন্ন মানে খাবার দাবারে কম দিচ্ছেন, মানে যেগুলোকে আপনি মনে করেন যে দৃশ্যমান দেখলে আপনার মন জুড়িয়ে যাবে। কেউ হয়তো বলবে এটা অভিনয়, কেউ বলবে ওইটা। এই জিনিসগুলো ছাড়া একটা ব্যতিক্রম যে উনি প্রফেসর আবদুল্লাহ আবু সাইদ সাহেবকে ডিনার লাঞ্চে ডাকছেন, আবার সম্পাদকদের সাথে বৈঠকে তাদেরকে দাওয়াত করছেন, দাওয়াত করে ডিম খাওয়াই দিয়েছেন, অন্য কোনো কিছু না। হ্যাঁ, ডিম খাইয়ে দিয়েছেন। এবং মানে এই সম্পাদকরা মানে কোনোদিন এই ধরনের খাবার খান, রীতিমতো অপমান। এটা আপনি করবেন তো নিজে আগে খাইতেন, তা না করে দেখা গেল সম্পাদকরা। তো এই যে কতগুলো যে কাজগুলো হয়েছে, এগুলো জাস্ট লাইক ড্রামা, নাটক। জি, ব্যস্ত সময় পটে তাহলে ঐক্য প্রতিষ্ঠা হবে কীভাবে, ছোট্ট করে এক বাক্যে। ওই যে 750 টাকার লাঞ্চে বাজেট 150 টাকায় নিয়ে আসা, ট্যাক্স ফ্রি গাড়ি না, এগুলো দিয়ে রাষ্ট্রের আসলে চিপ পপুলিজম ছাড়া কিছু হয় না। এগুলো তামিল সিনেমা দেখে দেখে করা যায়, কিন্তু রাষ্ট্র তো আসলে অন্যভাবে চলে, অন্যভাবেই চালাতে হয়। তো আমি মনে করি ঐক্য তো লাগবেই, কারণ দেশটা তো সবার, আর দেশের মানুষই তো সবাই। এই 24 সালে যে আন্দোলনটা হয়েছে, এটা পশ্চিম পাকিস্তানিদের বিরুদ্ধে হয়নি বা অন্য কোনো দেশের বিরুদ্ধে হয়নি, বাংলাদেশের মানুষের একটা সরকারের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের আন্দোলন হয়েছে। সেখানে যারা দোষী দায়ী তাদের শাস্তি হবে, বাকিরা সমাজে থাকবে, ব্যবসা করবে, ট্যাক্স দেবে। ট্যাক্স না দিলে দেশ চলবে কীভাবে? এইটা একটা অ্যাডজাস্টমেন্ট ফর্মুলা গভর্নমেন্টকে আনতে হবে। জি, হবে রহমান, যে অ্যাডজাস্টমেন্ট ফর্মুলা সরকারের বের করা জরুরি না। সরকার তো যে সরকারি থাক তারা চেষ্টা করে সুশাসন দেওয়ার, তার মতো করে সুশাসন দেওয়ার চেষ্টা করে। এখন এটা নির্বাচিত সরকার, জনগণ দ্বারা নির্বাচিত সরকার, এবং বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি সংখ্যক আসন নিয়ে তার ক্ষমতায় গেছে। ইতিপূর্বে সুষ্ঠু নির্বাচনে 79 গেছে, তখন তো প্রতিপক্ষ তো শক্তিশালী ছিল না। এবারের মতো এবারও হয়তো একটা অংশ আমলে আসে নাই বলে হয়তো এটা হয়েছে, হতে পারে এটা। এখন কথা হলো যে উদ্দেশ্যটা কি? আমার উদ্দেশ্য দেশের সুশাসন দেওয়া। এখন দেওয়ার ক্ষেত্রে গিয়ে যে প্রতিবন্ধকতা যে সৃষ্টি হলো, শুরুতেই জন্মেই দেখি যে আমি ক্ষুদ্র মাতৃভূমি, 10 দিনের সরকার দেখলো ইরান আক্রান্ত হয়েছে, তেলের ক্রাইসিস সারা পৃথিবী, বাংলাদেশে তা তো না, সারা পৃথিবীব্যাপী হয়েছে। এই জন্য বলবো যে একেবারেই যদি আমি সময় দেবো না, ঠিক কথা, কিন্তু তারপর সরকারের পক্ষ থেকে ব্যাখ্যা থাকলে ভালো হয়। সেই ব্যাখ্যাতে আমাকে সন্তুষ্ট, আমি দিলাম, আমি সন্তুষ্ট, তা তো হবে। আপনাদের 4 জনকে আজকে স্টুডিওতে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, বিএসআর গণতন্ত্র এখন আজ এই পর্যন্তই। আগামী সপ্তাহে আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।